পরিণয় পরিণতি। সারার গল্প কথা কাজী সারা। প্রথম অংশ। আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ের ফাইনাল কথা হবে। কনে পক্ষের অনেকে আসবে। রাতে ডিনার করে যাবে। সবাই কাজে লেগে গেছে, বংশের বড় ছেলের বিয়ে বলে কথা। ধুমধাম না করলে কি চলে, হোক না দ্বিতীয় বিয়ে, তাতে কি। মেয়ে পক্ষের আবদার বলে কথা। মেয়ের নাকি বিয়েতে খুব সেজেগুজে ছবি তোলার ইচ্ছে। প্রতিটা মেয়ের এমন স্বপ্ন থাকে। তার উপর শুনেছি মেয়ের দিক থেকে প্রথম বিয়ে। আমার শাশুড়ি মা জোর গলায় বলেছে নতুন বউ এর কোন শখ অপূর্ণ রাখবে না। নিজের বিয়ের কথা মনে করে মুনতাহার চোখের জল গাল গড়িয়ে পড়ে যাচ্ছে। এক নজরে দেয়াল বেয়ে উঠে যাওয়া টিকটিকির দিকে তাকিয়ে আছে। আচ্ছা, টিকটিকিদের কি সংসার হয়? ওদেরও কি কষ্ট হয় মানুষের মতো? ওরাও কি কষ্ট পেলে কাঁদে? সব কষ্টের মলম থাকলেও নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া কষ্টের মলম বোধহয় এ দুনিয়াতে তৈরি হয়নি। হঠাৎ করে মুনতাহা চিৎকার করে উঠল। উহুহু। গরম তেলের চিৎকায় মুনতাহার সকল ভাবনার অবসান ঘটল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবার রান্নার কাজে মন দিল। কিছুক্ষণ পর মুনতাহার শাশুড়ি মা রান্নাঘরে এসে উকি দিয়ে বলছে, মুনতাহা, সব রান্না যেন ঠিকমতো হয়। নতুন আত্মীয় হতে যাচ্ছে, ভালো মন্দ না খাওয়ালে চলে। পরে যেন বলতে না পারে ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি। আগে মুনতাহার শাশুড়ি বৌমা বলে ডাকতে, যখন থেকে সাইমুনের বিয়ের কথা বার্তা চলছে বৌমা বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। করবে কিভাবে, নতুন বউয়ের আগমন ঘটছে বলে কথা। মুনতাহা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে কান্না ভরা কণ্ঠে বলছে, মা, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখব। তোমার খেয়াল থাকলে কি আমার চিন্তা করা লাগত? আজকাল তো কোন কাজ ভালোভাবে করতে পারো না। না পারলে বল, এখনো রান্না করার মতো শক্তি আছে আমার। এত বুড়ি হই নাই যে রান্না করতে পারবো না। না না মা, আমি পারব। দয়া করে সারাক্ষণ নেকি কান্না করো না। তুমি কি চাও আমার ছেলেটা বিয়ে করে সুখে না থাকুক? নতুন মেহমান এসে দেখলে হাজার কথা হবে। আমি চাই না কোন ঝামেলা হোক। তোমাকে তো আমি কম ভালোবাসা দিই নাই। ভাগ্য তোমার সহায় হচ্ছে না, সেটাতে আমাদের কারো হাত নেই। শেষ সময়ে আমি কোন মায়া বাড়াতে চাই না। ঠিক আছে মা, আমি কান্না করব না। আপনারা সুখে থাকলে আমি সুখী। আর হ্যাঁ, আমার ছেলেটার আগে পিছে ঘুরিও না। ওকে বিয়েতে মন দিতে দাও। আমার ছেলেটার উপর কম ঝড় তুফান যাচ্ছে না। বিয়েতে মতো দিয়েছে, এটাই আমার শান্তি। কথাগুলো বলে মুনতাহার শাশুড়ি হন হন করে চলে গেল। রান্না শেষ করে খাবার টেবিলে রেখে দিয়ে মুনতাহা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। লাইট নিভিয়ে জানালার পাশে গিয়ে বসছে। আজকাল মুনতাহার আলো একদম ভালো লাগে না। অন্ধকারে বরং কষ্টগুলোকে কবর দেয়া যায়। আকাশে কত তারা ঝলমল করছে। মানুষ চাইলে যেমন আকাশের তারা গুনতে পারে না, তেমনি মাঝে মধ্যে বুক ভরা ভালোবাসা দিয়ে ও কারো মন বুঝা যায় না। মুনতাহা শুধু ভাবছে কি হতে যাচ্ছে, কেন হলো আমার সাথে। এত কষ্ট কি আমার কপালে লিখা ছিল? ভাবনার কোন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। চারদিকে কত আলো ঝলমল করছে, শুধু আমার মনটাই অন্ধকারে ঢেকে গেছে। সবার মনে কত উল্লাস বিয়ে নিয়ে। আচ্ছা, সাইমুনের মনেও কি আনন্দ হচ্ছে নতুন বউয়ের জন্য? ওর মনেও কি ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে, যেমনটা হয়েছিল আমাদের বিয়ের সময়ে? খুব জানতে ইচ্ছে করে এত নতুনত্বের মাঝে আমার কোন অস্তিত্ব আছে কিনা। আজকাল খুব প্রয়োজন না হলে আমার কাছে আসে না। আর হ্যাঁ, আমরা কিন্তু ভালোবেসে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছিলাম। স্বপ্নগুলো চোখের আলোয় সাজিয়েছি। কি অদ্ভুত তাই না, চোখের সামনে নিজের স্বামীর দুই বিয়ের সব আয়োজন চলবে আর আমি অসহায়ের মতো এক কোণে পড়ে থাকব। অবশ্য আমার থাকা না থাকাতে ওদের কিছু এসে যায় না। না থাকলে বরং সবাই হাফ ছেড়ে বাঁচত। ওরা আমাকে রাখতে চায়নি, বরং আমি জোর করে থেকে গেলাম।
দুচোখ ভরে দেখতে চাই কিভাবে সাইমন অন্য একজনকে ভালোবাসে। আমার মা বলতো ৩০ বছর সংসার করে ও নাকি অনেক সময় স্বামীকে আপন করা যায় না। সত্যি কি আসলে তাই? হয়তো তাই। অবশ্য কিন্তু এখানে ওদের কোন দোষ নেই, যত দোষ আমার ভাগ্যের। ঠিক ২ বছর আগে মুনতাহা কাজী বাড়ির বউ হয়ে আসে। শ্বশুর বাড়ির সবাই মুনতাহাকে অনেক ভালোবাসা দিয়েছে। কখনো মনে হয়নি এটা ওর বাড়ি না। কত স্বপ্ন ছিল এই ঘর সম্পর্ক সংসার নিয়ে। একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছিল। নিজের হাতে পুরা ঘর নতুন করে সাজিয়েছে। ছোটবেলা থেকে মুনতাহার ঘর সাজানোর শখ বেশি। মুনতাহা আকাশের তারাদের বলছে, জানিস এখনো মনে পড়ে যখন ঘরের সব জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতাম, কাউকে ধরতে দিতাম না। কিন্তু আজ কত সহজে আমার সাজানো স্বপ্নের বাগান শেষ হতে যাচ্ছে। সেই বাড়িতে থেকে স্বামীর দ্বিতীয় বিয়ের সকল কাজ এক হাতে করতে হচ্ছে। না না, এখন আর কান্না আসে না। কান্নারও একটা সীমা আছে, কতক্ষণ কাঁদা যায়। বললে কি আর কান্না হার মানে ঠিকই চোখের জল পড়তেই থাকে। কাঁদতে কাঁদতে মুনতাহার চোখ লেগে এসেছে। দরজা ধাক্কার আওয়াজ শুনে মুনতাহা আটকে উঠল। মুনতাহা, মুনতাহা, এত ঘুম কোথা থেকে আসে? উফফ, মেহমানরা চলে এসেছে, তাড়াতাড়ি আসো। মুনতাহা গায়ের কাপড়টা ঠিক করে চোখ মুছে নিল। নিজেকে শক্ত করে দরজার ওপাশ থেকে জবাব দিল, আসছি মা। বের হয়ে অসহায় চোখ দুটি সাইমনকে খুঁজছে। না, আশেপাশে কোথাও নেই, হয়তো নতুন মেহমানদের সময় দিচ্ছে। দুদিন পর বিয়ে করবে, তাদের সাথে কথা না বললে কি হয়? মুনতাহার শাশুড়ি মা এত বেশি অস্থিরতা দেখাচ্ছে যেন আগে কোন দিন মেহমান আসেনি। রাগে গজ গজ করে সাইমনের বোন রাহিকে বলছে, তাড়াতাড়ি হাত চালা, ডিমের পুডিংটা ফ্রিজ থেকে বের কর। আমি আর তুই না করলে দেখবি সময় মতো কেউ খেতে পারবে না। মা, বাদ দাও না, এখন এসব কথা থাক। আমার ভাইয়ের বিয়ে আমাকে করতে হবে। আজকাল ভাবির এসবে মন নেই। ভাবি চায় না ভাইয়ের বিয়ে হোক। ভাবিকে তো ইচ্ছে করে আমরা কষ্ট দিচ্ছি না। ভাবির ও পরিস্থিতি বুঝা দরকার। বুঝি না ভাবি কি চায় না এই সংসারে সুখ শান্তি আসুক? মুনতাহা রাহির কথায় নিজেকে ধরে রাখতে পারল না। রাহির হাত থেকে কাচের প্লেট নিয়ে বলল, রাহি, ভেব না বোন, আমি তোমাদের সংসারের সুখ শান্তিতে বাধা দিব না। তোমার ভাইয়ার বিয়ের সকল কাজ আমি নিজ হাতে করব। দেখ ভাবি, আমরা ইচ্ছা করে কেউ তোমসকে কষ্ট দিচ্ছি না। তুমি তো জানো মায়ের নাতি নাতনির কত শখ। তার উপর আমাদের একমাত্র ভাই। কেউ আমাকে কষ্ট দিচ্ছে না। আমার কষ্টগুলো একান্ত আমার নিজের। সেগুলোর ভাগ অন্তত আর কাউকে নিতে হবে না। আমাকে দয়া করে তোমরা থাকতে দিয়েছ, এটাই অনেক। মুনতাহার শাশুড়ি কথার মোড় ঘুরিয়ে বলে, অনেকক্ষণ হয়ে গেছে, নাস্তা রেডি হয়নি, নতুন মেহমানরা যে কি ভাববে। মা, আমি করে দিচ্ছি, আপনি ড্রয়িং রুমে গিয়ে উনাদের সাথে কথা বলুন। মুনতাহা রাহির আচরণে আজকাল অবাক হয়। রাহি তো শুধু ওর ননদ না, নিজের ছোট বোনের মতো ছিল। বিয়ের পরে কত ভালো সময় কাটিয়েছে রাহির সাথে ভাবতেই মুনতাহার চোখে পানি চলে আসে। নিজের জন্য কিছু কেনার আগে রাহির জন্য কিনেছে। রাহির কখন কি খেতে ইচ্ছে করে সেটা মুখ ফুটে বলার আগে মুনতাহা তৈরি করে দিয়েছে। একটা ডাক্তারি রিপোর্ট মুনতাহার জীবন কতখানি বদলে দিল। বিয়ের পরে সব মেয়ের একটাই স্বপ্ন থাকে, তার কোল জুড়ে ফুটফুটে সন্তান আসবে। মা হতে পারবে না, সেখানে মুনতাহার তো কোন হাত নেই। মানুষ চাইলে তার সব ইচ্ছে পূর্ণ করতে পারে না। আল্লাহ না দিলে বান্দার পক্ষে কিছু কিছু ইচ্ছা কখনো পূরণ করা সম্ভব না। মুনতাহার এখনও মনে পড়ে। বিয়ের ২ দিন পরে হঠাৎ মুনতাহার মাইগ্রেনের ব্যথা উঠেছিল। সাইমন অফিসের কাজে দেশের বাইরে ছিল। মুনতাহা কিছুক্ষণ পরপর বমি করছিল। সারা রাত রাহি মুনতাহার সেবা করেছে, মাথা টিপে দিয়েছে।
ঔষধ নিজ হাতে খাওয়াই দিছে। রাত জেগে পাশে বসেছিল মুনতাহার কখন কি লাগে সেটা ভেবে। রাহির জন্য সেদিন থেকে মুনতাহার মনে ভালোবাসা দ্বিগুণ হয়ে গেল। নিজেকে সেদিন ভাগ্যবতী মনে হয়েছে। কতটা ভাগ্যবতী হলে বোনের মতো ননদ কপালে জুটে। রাহি অনেক করেছ আমার জন্য। নিজের আপন বোন হলেও এতটা করত না। রাহি একটু অভিমান করে সেদিন জবাব দিয়েছিল, আমি কি শুধু তোমার ননদ আর কিচ্ছু না? তাহলে মনে মনে এই ভাবো আমাকে নিয়ে। দূর পাগলি মেয়ে, তুমি আমার একমাত্র আদরের ছোট বোন। বলতে পারো বোনের চেয়েও বেশি কিছু। সময়ের সাথে সাথে সম্পর্কের রং কত সহজে বদলে যায়। আজ রাহির মনে আমার জন্য যতটা না ভালোবাসা, সম্মান তার চাইতে বিরক্তি অনেক বেশি। ওর প্রতিটা আচরণ আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এ সংসারে আমার সময় ফুরিয়ে গেছে। জীবনের সুখের সময়গুলো কেন দ্রুত চলে যায়? কেন আপন মানুষগুলো সময়ের সাথে সাথে বদলে যায়? এই দুনিয়াতে কেউ কারো মনের গহীনে প্রবেশ করতে চায় না। সবাই যেন মিথ্যে অভিনয়ের মায়ায় নিজেকে বন্দী করে রেখেছে। নতুন বউয়ের বাড়ির লোকদের জন্য ভালোই নাস্তা তৈরি করা হয়েছে। যতটুকু করা দরকার তার চাইতে বেশি আয়োজন করেছে। কথায় আছে না, বেশি ভালো আপ্যায়ন করলে চোখে লজ্জা চলে আসে। আদর আপ্যায়নের মাধ্যমে তো সম্পর্কের বুনিয়াদ হয়। পর্দার আড়ালে সাইমুনকে দেখা যাচ্ছে। সাইমুনকে দেখে বুঝার উপায় নাই ও এ বিয়েতে খুশি নাকি দুঃখী। আমাদের মেয়ে অবন্থিকা হাজারে একটা। কতজনকে দেখালাম মেয়ে আমার কাউকে পছন্দ করে না। আল্লাহর অশেষ রহমতে সাইমুন বাবাজিরে মনে ধরছে। সাইমুন নাস্তার প্লেট এগিয়ে দিচ্ছে। আলাপের ফাঁকে অবন্তিকার চাচা মুনতাহার শাশুড়ি মাকে সম্বোধন করে বলে উঠল, যদি কিছু মনে না করেন একটা ব্যাপার জানাতাম। হুম বলেন। আপনারা দুদিন পরে আমার পরম আত্মীয় হবেন, আপনাদের মনে যা আছে বলে ফেলুন। আপনারা না বললে কে বলবে? আসলে আমাদের মেয়েকে সাইমুনের আগের বিয়ের ব্যাপারে আমরা কিছুই জানাইনি। আমরা চাই না ও কিছুই জানুক। অবন্থিকা এ বিয়ে নিয়ে অনেক খুশি, তাই আমাদের বলার সাহস হয়নি। আমাদের বড় আদরের মেয়ে। আচ্ছা বুঝছি বেয়াই, আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আমরা ওকে বুঝতে দিব না। আসলে কি আর বলবো, বিয়ের কিছুদিন পরে সাইমুনের বউটা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। এতে আমার ছেলেটার কি দোষ বলেন? 10 দিনের বিয়েকে কি সংসার বলা যায়? তারপর থেকে ওকে বিয়ে করানোর চেষ্টা করছি, অবশেষে রাজি হল। আজকালকার মেয়েদের বুঝা মুশকিল। তবে আমাদের অবন্থিকা মা আপনাদের নিরাশ করবে না। ঠিক বলছেন, আমার নতুন বৌমার মুখ দেখলেই বোঝা যায় কত মায়াবতী লক্ষ্মীমন্ত। দেখলে মনটা ভরে যায়। মুনতাহা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছে এসব ওর শাশুড়ি? এত বড় মিথ্যা কত সুন্দর করে বলে দিচ্ছে। খারাপ সময় না আসলে আমি কখনো এদের আসল রূপ দেখতে পারতাম না। আর ওরা কেন অবিবাহিত মেয়েকে এখানে বিয়ে দিতে চাচ্ছে? শুধু কি পছন্দ হয়েছে নাকি এসবের পিছনে অন্য কাহিনী লুকিয়ে আছে? সত্যি মানুষ স্বার্থের জন্য কি না পারে? সব শুনেও সাইমুন শান্ত ছেলের মতো বসে আছে। ওর শান্ত হয়ে বসে থাকা প্রমাণ করে দিচ্ছে ও কি আসলে চায়। কখনো ভাবিনি এ দিন আমাকে দেখতে হবে। আমি কোন সাইমুনকে আবিষ্কার করছি? যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছি সে কি ও? যে আমার স্বপ্নে বসবাস করত। যে সাইমুন আমি একটু উহু করলে নিজে ব্যথা পেত। আপন মানুষের বদলে যাওয়া রূপ সত্যি ভীষণ ভয়ঙ্কর। কাউকে তিলে তিলে শেষ করার জন্য এটুকু যথেষ্ট। মুনতাহা মিথ্যা নাটকটা আর নিতে পারছে না। রাহির দিকে তাকাতে রাহি মুখ লুকিয়ে কিছু না শোনার ভান ধরে চলে গেল। মুনতাহা রুমে গিয়ে 2টা ঘুমের ঔষধ খেয়ে বালিশে হেলান দিয়ে বসে থাকল কিছুক্ষণ। না, ঘুম কোনোভাবে আসছে না। ঘুম ও তাকে পর করে পালিয়ে গেছে।
রাত যত গভীর হয় কষ্টগুলো ডানা মেলে মনে আকাশে উড়ে বেড়ায়। রাত 1টার দিকে সাইমন রুমে আসল। পায়ের আওয়াজে বুঝে গেছে সাইমন আসছে। কত চেনা শব্দ। মুনতাহা বুঝতে পেরেও ঘুমের ভান ধরে শুয়ে আছে। সাইমন কোন কথা না বলে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে পাশে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথেই সাইমনের চোখে রাজ্যের ঘুম। তখন ও মুনতাহার চোখে ঘুমের আনাগোনা নেই। চোখের পানি ঘাড় বেয়ে পড়ে বালিশ ভিজে যাচ্ছে, অথচ সাইমন বলতেই পারবে না তার পাশে শুয়ে থাকা মানুষটির মনে তুফান বয়ে যাচ্ছে। হঠাৎ ঘুমের ঘোরে সাইমনের হাত মুনতাহার বুকের উপর চলে গেল। মুনতাহা বুক থেকে সাইমনের হাতটা সরিয়ে উঠে বসল। এর মধ্যে সাইমনের ঘুম ভেঙে গেছে। তোমরা ছেলেরা নিজেদের কি ভাবো? যখন চাইবে বুকে টেনে নিবে, যখন খুশি ছুঁড়ে ফেলে দিবে। মেয়েদের কি মন নেই? নাকি মেয়েদের কষ্ট হয় না? নতুন বিয়ে করবে যেহেতু মন স্থির করে নিয়েছ, আবার আমাকে কোন মুখে স্পর্শ করছ? লজ্জা করে না? নাকি রাত বাড়লে পুরুষত্ব জেগে উঠে নিজেকে কন্ট্রোল করতে পারো না? দেখো, তুমি যা ভাবছ আসলে তেমন কিছু না। আমি ঘুমের। থামো। কি ভাবছি বলো? যা চোখে দেখছি তা কি ভুল? এত সহজে বদলে গেলে কিভাবে? একবার জানতে চেয়েছ আমার মনের ভিতর কি চলছে? তোমার ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য বাতাসে তছনছ হয়ে গেল। এতদিন আমার জন্য যা ছিল সব কি মিথ্যে অভিনয়? সব সত্যি ছিল, কিছুই মিথ্যে না। আমরা দুইজন পরিস্থিতির শিকার। সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। তোমাকে মানতে হচ্ছে। নাকি শুধু আমাকে হাসি মুখে সব মেনে নিতে হচ্ছে? তুমি চাইলে তোমার ভালোবাসাকে জিতিয়ে দিতে পারতে না? তুমি নিজে হেরে গেলে, সাথে আমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিলে। একবার ভাবলে না আমার কি হবে? যে সাইমনের ভালোবাসা আমার অহংকার ছিল, তুমি কি সেই সাইমন? আমার মনে হচ্ছে প্রতিনিয়ত আমি মারা যাচ্ছি। কিভাবে আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে ভাগ করব বলতে পারো? মুনতাহা রাগের মধ্যে নিজের মাথাটা ওয়ালের সাথে বাড়ি দিল। আল্লাহ, আমায় কোন শাস্তি দিচ্ছ? আমি যে আর নিতে পারছি না। কেন ভুল মানুষকে আমার জীবনে পাঠালে? কেন আমাকে এ কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিলে, যে পরীক্ষার কোন উত্তর আমার জানা নেই? দেখো, তুমি আমায় ভুল বুঝছ। আমি মায়ের জন্য সব করছি। আমি তো ইচ্ছে করে কিছু করছি না। মুনতাহে কষ্টে অভিমানে সাইমনের টি-শার্ট টেনে বলছে, তুমি কি চাইলে বিয়েটা ভেঙে দিতে পারো না? এখন তো সময় বদলে গেছে, নিত্যনতুন অনেক চিকিৎসা আবিষ্কার হচ্ছে। ভালো কোথাও থেকে চিকিৎসা করালে হয়তো সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে ঠিক আমাদের কোলে সন্তান আসবে। দেখো মুনতাহা, বাচ্চাদের মতো কেন কথা বলছো? ডাক্তার বলেছে তোমার মা হবার চান্স নেই। তুমি কোনোদিন মা হতে পারবে না। যদি সত্যি আশার আলো থাকতো, সবার থেকে আমি বেশি খুশি হতাম। আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আমিও তো চেয়েছি তোমার সাথে সুখে দিন কাটাতে। কিন্তু যা হচ্ছে তা আমাদের নিয়তিতে লেখা ছিল। এটাকে আমাদের মেনে নিতে হবে। সাইমন মুনতাহাকে জড়িয়ে ধরে। সব ঠিক হয়ে যাবে বউ। একটু ধৈর্য ধর। সময়টা পার করা কঠিন, কিন্তু আমি জানি তুমি চাইলে মানিয়ে নিতে পারবে। মুনতাহা মুখ চোখ মুছে শক্ত গলায়, বাহ সাইমন, কত সহজে বলে দিলে কথাগুলো। সব সময় মেয়েদের কেন মানিয়ে নিতে হয়? একটা রিপোর্ট আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল। অবশ্য ঠিক বলেছ, এটা আমাদের নিয়তি। কষ্টের সময় আপন মানুষের আসল পরিচয় পাওয়া যায়। আজ যদি আমার সমস্যা না হয়ে তোমার হতো, তাহলে কেমন লাগতো ভেবে দেখছ? মাঝরাতে এসব কি শুরু করছো মুনতাহা? তুমি বুঝতে পারছো না আমি কেন করছি?
বিয়ে কি আমি শখ করে করছি? বুঝেছি তোমার গায়ে বিয়ের বাতাস লেগেছে। এখন আমার কথা তো তোমার বিরক্ত লাগবেই। দেখ মুনতাজা, তুমি জানো মা ছোটবেলা থেকে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। বাবা না থাকার পরেও কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে। আজ আমি মায়ের অবাধ্য হতে পারবো না। মায়ের বদ দোয়া নেয়ার ক্ষমতা আমার নেই। মায়ের মুখে হাসি দেখতে চাই, বুঝার চেষ্টা কর। আমার বদ দোয়া লাগবে না? আমার ভালোবাসার কোন মূল্য নেই? তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি যদি আমায় না বুঝো কে বুঝবে বলো? এখন কি চাও তোমার বিয়েতে আমি দাঁত কেলিয়ে হাসতাম? সবাইকে বলতাম কি মজা আমার বরের বিয়ে, তাই না? রাত অনেক হইছে, এখন এসব ভালো লাগছে না। আমার কি খুব আনন্দ হচ্ছে বিয়ে করতে। ঘর ভর্তি মানুষ আছে, সিন ক্রিয়েট করো না প্লিজ। সাইমুন বুঝতে পারছে না মুনতাহাকে কি বলে বুঝো দিবে। ও জানে মুনতাহার সাথে অন্যায় হচ্ছে। অনেক স্বার্থপর হয়ে গেছে আজকাল। মাকে কথা দিয়েছে বিয়ে করবে। মুনতাহার কষ্ট ফিল করতে পারছে, কিন্তু সাইমুন নিজেকে শক্ত করে নিয়েছে। সত্যি বলতে সন্তান ছাড়া বিবাহিত জীবন একসময় ফান্সে হয়ে যায়। একটা সময় গিয়ে সংসারের সুখের জন্য বাচ্চার দরকার হয়। সাইমুন ও তো কত স্বপ্ন দেখেছে নিজের বাচ্চাকে নিয়ে। নিজেও চায় বিয়েটা হয়ে যাক, হয়তো বিয়েটা সব দিক থেকে ভালো। মুনতাহা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। হঠাৎ ধাক্কা সামলিয়ে উঠতে কষ্ট হচ্ছে। মুনতাহা অঝরে কান্না করছে। সাইমুন ইচ্ছে করে ধরছে না। কাঁদুক, মন ভরে কাঁদুক। কাঁদলে ওর মনের কষ্ট কিছুটা হলেও কমবে। মুনতাহা বুঝেছে সাইমুন ও চায় বিয়েটা হোক। সময় আসলে সবাই নিজের জায়গায় স্বার্থপর হয়ে যায়। ওর কি দোষ? সবার শখ থাকে বাবা ডাক শোনার। আচ্ছা, দুনিয়াতে কত দম্পতি তো বাচ্চা না হলে দত্তক নেয়। আমরা চাইলে তো দত্তক নিতে পারতাম। যাদের স্বামী সন্তান হবে না জেনেও দুই বিয়ে করে না, তারা কতই না ভাগ্যবতী। সবাই দুনিয়াতে সব ভাগ্য নিয়ে আসে না। আমিও আসিনি সে ভাগ্য নিয়ে। এই দুনিয়াতে খাঁটি ভালোবাসার ভীষণ অভাব। নাকি আমি একটু বেশি স্বার্থপর হয়ে গেছি নিজের ভালোবাসাকে নিজের করে রাখার জন্য? বিয়ের 1 বছর পরে মুনতাহার শাশুড়ি মা আকার ইঙ্গিতে বুঝিয়েছে সংসারে নাতি পুতির দরকার। উনার একা একা সময় কাটে না। মুনতাহা সাইমুন ও চাচ্ছিল এবার তাদের কোলজুড়ে সন্তান আসুক। কয়েক মাস চেষ্টা করার পরেও যখন কোন আশার আলো পাচ্ছে না, তখন দুজন মিলে ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করার পর রিপোর্ট হাতে পেয়ে যা বলল, তার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। ডাক্তার বলেছে মুনতাহা কোনোদিন মা হতে পারবে না। পলিসিস্টিক ওভারিতে অনেক সিস্ট হওয়ার কারণে মুনতাহা মা হবার ক্ষমতা হারিয়ে ফেলছে। সেদিন থেকে মুনতাহার জীবন একটু একটু করে বদলে গেল। মুনতাহার শাশুড়ি আগে মতো ভালোবেসে কথা বলে না। কথার মধ্যে বিরক্তি ভাব। রাহির কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। যে মানুষগুলো খুব কাছের ছিল সে মানুষগুলো একটা সময় দূরে সরিয়ে দিল, যেন মুনতাহা কোন খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি। ধীরে ধীরে মুনতাহা যেন ঘরের বোঝা হয়ে গেল। সরাসরি না বললেও সবাই বুঝিয়ে দিচ্ছে এ সংসারে মুনতাহার প্রয়োজন শেষ। প্রথম দিকে সাইমুন পাশে থাকালেও পরে সংসারের ঝামেলাতে আর মা বোনের কথাতে মুনতাহার প্রতি আন্তরিকতা কমে যায়। মুনতাহা বুঝতে পারলেও অবুঝ মন কোনোভাবে সায় দিত না। ভেবেছে ডিপ্রেশনে আছে বলে এমনটা লাগছে। কিন্তু যখন বিয়ের জন্য রাজি হয়ে গেল, মুনতাহা বুঝে গেছে সাইমুনের মনের রাজ্যে মুনতাহার রাজত্ব শেষ। সেখানে রাজত্ব করার জন্য নতুন রানীর আগমন ঘটবে। আজানের সুমধুর কণ্ঠ মুনতাহার কানে ভেসে আসছে। চোখ মেলে তাকাতেই দেখে দুজন দুজনের বুকে আপন মমতায় জড়িয়ে আছে। দুজনের বুকে দুজন চুপটি মেরে লুকিয়ে আছে। মুনতাহার তো এটুকু চাওয়া ছিল সারা জীবন সাইমুনের বুকে মাথা রেখে পরম মমতায় চোখ বন্ধ করে কাটিয়ে দিবে। সাইমুনের হৃৎপিণ্ড চিৎকার করে বলবে, আমি কেবল তোমাকে ভালোবাসি বউ, তোমাতে আমার বসবাস, তোমার জন্য পৃথিবীতে আমার আগমন।
মুনতাহা সাইমুনের বুকে মাথা রেখে ভাববে এর চেয়ে সুখের আশ্রয় আর কোথায় আছে। স্বামীর ভালোবাসার থেকে দামি রত্ন এ পৃথিবীতে কিছু আছে নাকি? মানুষের জীবন পরিকল্পনার অনেক বাইরে। পরিকল্পনা দিয়ে জীবন চললে সে জীবনে কষ্ট নামক শব্দের কোন অস্তিত্ব থাকত না। জীবন কেবল সুখের ঠিকানায় হাবুডুবু ক্ষেত। সকল পরিকল্পনার মালিক আল্লাহ, আমরা কেবল সে পরিকল্পনায় পরিচালিত। আজ সব অতীত। এ বুকে থাকার অধিকার আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। এ বুকে বাসা বাঁধতে চলেছে অন্য কোন পাখি? আচ্ছা, তখন কি সাইমুনের আমার কথা মনে পড়বে, নাকি নতুন কারো স্পর্শ ওর শরীরে শিহরণ জাগাবে? আর সে স্পর্শে সাইমুন বারবার মাতাল হয়ে যাবে। উফ, ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। আপন বলতে এ পৃথিবীতে আমার কিছুই রইল না। যার স্বামী থাকতে নেই তার যে কিছুই নেই। মুনতাহার শাশুড়ি বলেছিল ডিভোর্স এর কথা। মুনতাহা চায়নি ওদের ডিভোর্স হোক। তখন মেনে নিয়েছিল সাইমুনের দ্বিতীয় বিয়ের কথা। অন্তত সাইমুনকে চোখের দেখা তো দেখতে পারবে। কিন্তু এখন যখন বিয়ের সময় ঘনিয়ে আসছে, মনকে কিছুতেই বুঝাতে পারছে না। এই সমাজে কারো দ্বিতীয় বউ হয়ে থাকার চেয়ে ডিভোর্সি হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। ডিভোর্সের পরে মেয়েদের দোষ থাকুক আর থাকুক, সব দোষ ডিভোর্সি মেয়েটার ঘাড়ে গিয়ে পড়বে। মুনতাহাকে ডিভোর্স দেয়া নিয়ে সাইমুন আপত্তি করেছে। মাকে বলেছে মুনতাহাকে সে ডিভোর্স দিতে চায় না। তার জন্য মুনতাহা সাইমুনের কাছে কৃতজ্ঞ। এটুকু সহানুভূতি তো দেখিয়েছে। মুনতাহা শাড়ি ঠিক করে নিজেকে সামলে নিল। সাইমুনকে ঘুমন্ত অবস্থায় বেশ পবিত্র লাগে। মুনতাহার খুব ইচ্ছে করছে কপালে চুমু খেতে, কিন্তু মন সায় দিচ্ছে না। বিবেক তাচ্ছিল্যের সুরে উপহাস করে বলছে, কাকে আদর করবি যা কখনো তোর ছিল না, যার জীবনে তোর কোন মূল্য নেই। দেখছিস তো তোর সাইমুন এখন নতুন বিয়ের স্বপ্নে বিভোর। তোর ভালোবাসা, তোর স্বপ্ন আজ তোকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে। ভালোবাসা বলে কিছুই নেই পৃথিবীতে, সব হচ্ছে মরীচিকা। আমরা সবাই প্রতিনিয়ত মরীচিকার পিছনে ছুটি। যে আমাদের সাথে থাকে আমরা তাকে নিয়ে থাকতে অভ্যস্ত হয়ে যায়। কতজন তো বলে ভালোবাসার মানুষকে না পেলে বাঁচবে না, আবার তারাই দিব্যি আরেকজনকে নিয়ে সংসার করে কাটিয়ে দেয়। একসময় সাইমুনের মুনতাহাকে জড়িয়ে না ধরলে ঘুম আসত না। সাইমুনের আবদার ছিল মুনতাহা রোজ সকালে ওকে আদর করে জাগিয়ে তুলবে। সাইমুন যখন তখন জড়িয়ে ধরার জন্য বাহানা করত। আজ পাশে থেকেও অনেক দূরে। কেউ কারো মনের সন্ধান পাচ্ছে না। চোখ থেকে দুফোঁটা জল সাইমুনের গালে পড়ল। আজ মুনতাহার মনের আহাজারি কান্না সাইমুনের মন পর্যন্ত পৌঁছাবে না। মাথাটা ঝিমঝিম করছে। ঘুমের ঔষধ খেয়েও সারারাত ঘুম হয়নি। নামাজ পড়ে রান্নাঘরে যেতেই মুনতাহার শাশুড়ি কাশি দিয়ে বললেন, যাক, অবশেষে ঘুম ফুরাল। তো চা নাস্তা কি কপালে জুটবে? হুম মা, আপনি রুমে যান, আমি চা বানিয়ে আনছি। গলাটা ব্যথা করছে। চায় লেবু, আদা কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিও। মুনতাহা তাড়াহুড়ো করে চা পরাটা বানিয়ে শাশুড়ির রুমে গেল। মা, আপনার চা। গ্যাস্ট্রিকের ঔষধ খেয়েছেন? হুম। যে মুনতাহা চলে আসতে যাবে। মুনতাহার শাশুড়ি মা পিছন থেকে ডাক দিলেন, মুনতাহা, তোমার সাথে কথা আছে। হুম মা, বলুন। জানি বিয়ের আর কয়েকদিন বাকি, কালকে থেকে মেহমান আসা শুরু করবে। তুমি যদি সাইমুনের রুমে থাকো মানুষ নানা কথা বলবে। তখন আমি কাকে কি জবাব দিব? তুমি না হয় কিছু দিনের জন্য তোমার বাবার বাড়ি ঘুরে আসো। মা, আপনি ভাববেন না। আমি আজকে ওই ঘর থেকে সব গুছিয়ে অন্য রুমে চলে যাব। দয়া করে আমাকে বাবার বাসায় যেতে বলবেন না। বিশ্বাস করুন, আমি বিয়েতে কোন সমস্যা বাঁধাব না। মুনতাহার শাশুড়ি কাছে এসে হাত ধরে, তুমি আমাকে কথা দিচ্ছ তো? হুম মা, আমি তোমার কথাতে স্বস্তি পেলাম। তুমি এভাবে মুখ কালো করে ঘুরে বেড়ালে আমার ছেলেটা বিয়ে করে শান্তি পাবে না। না মা, আর মন খারাপ করব না। যার পুরো পরিবার সাথে আছে তার কি শান্তির অভাব হবে?
দেখবেন অবন্তিকা ওকে খুব সুখে রাখবে। যে সুখ আমি দিতে পারিনি সেটা অবন্তিকা ঠিক দিতে পারবে। আপনি আমার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মানুষ নিজের জিনিস হারালে কাঁদে। যা কখনো আমার ছিল না তা হাজার চেষ্টা করলেও আমার থাকবে না। আমি ঠিক আছি, আপনারা বিয়ে নিয়ে ভাবুন। কথাগুলো শুনে মুনতাহার শাশুড়ি ইতস্তত হয়ে, আমি চাই তোমার কথা সত্যি হোক। অবন্তিকা যেন এই সংসারে সুখ শান্তি নিয়ে আসতে পারে। ওরা কাল বাসায় গিয়ে কল করেছে। যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চায়। তাই আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করেছে। মুনতাহা এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। মুনতাহার শাশুড়ির খুব খারাপ লাগছে। মুনতাহার প্রতি এখনো একটা সফট কর্নার রয়ে গেছে। জানে তার আচরণে মুনতাহা কষ্ট পাচ্ছ, কিন্তু কিছু করার নেই। অনেকটা ইচ্ছে করে এইরকম আচরণ করছে, যাতে কষ্ট পেতে পেতে মুনতাহা নিজেকে গুছিয়ে নিতে পারে, কোনোভাবে যেন অতীতকে আঁকড়ে না ধরে। মুনতাহার শাশুড়ি চায় না মুনতাহা এই সংসারে পড়ে থাকুক। চোখের সামনে স্বামীকে অন্য নারীর সাথে দেখলে মনে হিংসা বিদ্বেষ কাজ করতে পারে। যদি মুনতাহা ঝোঁকের বশে নতুন বউয়ের ক্ষতি করে বসে, নানান চিন্তা মুনতাহার শাশুড়ির মাথায় ঘুরপাক খাচ্ছে। জোর করেও মুনতাহাকে তাড়িয়ে দিতে পারছে না। মুনতাহা রুম থেকে সকল জিনিস এক এক করে গোছাচ্ছে। হঠাৎ চোখ গেল দেয়ালে ওদের বিয়ের ছবির দিকে। সাইমুন, মুনতাহার দুপাশে শাশুড়ি, রাহি বসে আছে। সবার মুখে মুচকি হাসি, যে হাসির মাঝে কোন রাগ অভিযোগ নেই, আছে বুক ভরা ভালোবাসা। কয়েকদিন পরে এখানে আরেকটা ফ্রেমের বাঁধা ছবি ঝুলবে। সবাই ঠিক থাকবে, শুধু মুনতাহার জায়গায় থাকবে অবন্তিকা। অবন্তিকা রেজাউল করিমের একমাত্র মেয়ে, দুই ভাইয়ের একমাত্র বোন। বিয়ে বাড়িতে হইচই করছে সবাই। রেজাউল করিম মেয়ের বিয়ে নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। চারদিকে বিয়ের জমজমাট প্রস্তুতি চললেও অবন্তিকার বিয়ে নিয়ে তেমন মাথা ব্যথা নেই। আবার বিয়েতে আপত্তিও নেই। বিয়ের জন্য না করতে 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 ক্লান্ত হয়ে গেছে। যখন দেখছে সাইমুনকে সবার বেশি পছন্দ হয়েছে, তখন এক পলক দেখে বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছে। মূলত নিজের বাবাকে শাস্তি দেওয়ার জন্য বিয়েতে রাজি হয়েছে। যদিও বা অবন্তিকার চাচা সাইমুনের মাকে বড় মুখ করে বলে এসেছে তাদের মেয়ে সাইমুনের আরেকটা বিয়ের কথা জানে না, কারণ মেয়ের আগে বিয়ে হয়নি। কিন্তু সত্যি কি তাই? মেয়ের প্রথম বিয়ে হলে এত তাড়াহুড়ো কিসের, একবারও সেটা কারো চোখে পড়ল না। চোখে পড়ার কথা না, সবাই নিজের দোষ লুকাতে ব্যস্ত। অবন্তিকার দুই ভাইয়ের মধ্যে বড় ভাই জাহিদ বিয়ে করেছে। জাহিদের বউ সামিহা ভীষণ শান্ত প্রকৃতির। পুরো সংসার টিকে আছে সামিহার অবদানে। সামিহা পুরো পরিবারটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। জাহিদ সামিহাকে বলছে, কয়েকদিন পর অবন্তিকার বিয়ে, ওর হবু বরের নাম্বারটা দিয়ে আসো কথা বলার জন্য। আমি দিলে কি কথা বলবে? সারাক্ষণ খুব রাগী মুডে থাকে। তুমি কল দিয়ে ধরিয়ে দিবা, এখন কথা না বললে কখন ফ্রি হবে, না হয় পরে সমস্যা বাড়বে কমবে না। সামিহা নাম্বার নিয়ে অবন্তিকাকে গিয়ে বলছে, অবন্তি তুমি ফ্রি আছো? কিছু বলবা ভাবি? যাক, মনে হয় মুড ভালো আছে। সাইমুন ভাইয়ের নাম্বারে কল যাচ্ছে, নাও কথা বল। আমাকে জিজ্ঞেস না করে কল কেন দিলে? আরে কথা বল, লজ্জা পেতে হবে না। দূর ভাবি, আমি কি কথা বলবো? যা কথা হবে বিয়ের পরে হবে, এখন কথা বলার ইচ্ছে নেই। মোবাইলের ওপাশ থেকে সাইমুন অনবরত বলে যাচ্ছে, হ্যালো হ্যালো, কে বলছেন? অবন্তিকা সাইমুনের কণ্ঠ শুনে কেটে দিতে পারেনি। আমি অবন্তিকা। সাইমুন কিছুক্ষণ চুপ থাকল, কি বলবে বুঝে উঠতে পারছে না। অস্বস্তি বাড়ছে, ভিতরে অদ্ভুত অনুভূতি হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। ও আপনি কেমন আছেন? ভালো। আপনি? ভালো। বিকেলের নাস্তা করেছেন? দুজন চুপ, কেউ কোন কথা বলছে না। এভাবে 2 মিনিট চলে যাবার পর অবন্তিকা বলে উঠল, আচ্ছা আজ তাহলে রাখি, পরে কথা হবে। মোবাইল রাখতেই সাইমুন দেখল মুনতাহা চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুনিতাহার উপস্থিতি সাইমুনের মনে কম্পন তুলে দিল।
সাইমনের চেহারায় লুকায়িত ভাব, যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মুনতাহার সাইমনের কথার স্টাইলে বুঝেছে অবন্তিকার সাথে কথা বলছিল। তারপরেও সাইমনকে কিছুই বলল না। তোমার চা রেখে গেলাম, খেয়ে নিও। মুনতাহা বুঝেনি তো আমি কার সাথে কথা বলেছি। ও কি রাগ করেছে? মনে মনে কি ভাবছে আমি অবন্তিকাকে নিয়ে বেশি খুশি। মুনতাহা যেতেই সাইমন পিছন থেকে ডাক দিল, মুনতাহা। কিছু বলবে? না মানে আমাকে অবন্তিকা কল দিয়েছিল। বুঝেছি। কিভাবে? এত বছর ধরে তোমাকে চিনি, তোমার সব হাবভাব আমি ভালো করে জানি। ভালোবাসার মানুষের এটুকু না বুঝলে আর কি ভালোবাসলাম? তুমি না হয় আমাকে ভালোবাসনি, কিন্তু আমি তো ভালোবেসেছি, তাই না? তোমাকে আমি ভালোবাসিনি এ কথা বলতে পারলে? খুব ভালোবেসেছ, সেজন্য আজ বিয়ে করছো, তাই না? তোমার আচরণ আমাকে প্রতিটি মিনিট বুঝিয়ে দিচ্ছে কতটা ভালোবাসছো আমায়। বাচ্চা অনেকের হয় না। মনে আছে আমার খালাতো বোন ঝিনুকের কথা? ওর বিয়ের 5 বছর হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তাই বলে ওর জামাই আরেকটা বিয়ে করেনি। ওরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। শুনেছি একটা বাচ্চা দত্তক নিয়েছে। খুব সুখে আছে। মুনতাহার কথার কোন উত্তর সাইমনের কাছে নেই। বেশি ভেবো না, আমার উত্তর লাগবে না। আর হ্যাঁ, আমাকে সাফাই দেওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার হবু বউয়ের সাথে কথা বলতেই পারো। 2 দিন পর বিয়ে করবে, এখন থেকে মনের কথা আদান প্রদান না করলে কখন করবে? এখনই দুজন দুজনকে বোঝাপড়ার সময়। তাছাড়া যখন বউয়ের সাথে একান্ত সময় কাটাবে তখন কি আমার পারমিশন নিবে? এভাবে কেন বলছো? সত্যি আমি কল দি নাই। তুমি কি সারাক্ষণ রাগ দেখিয়ে কথা বলবে আমার সাথে? নরমালি বলছি, মোটেও রাগ করছি না। কার সাথে রাগ করব বলো? তুমি কি আদৌ আমার আছো? আমার সাইমন অনেক আগে মরে গেছে আমার কাছে। যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে অবন্তিকার হবু বর। মুনতাহা মুখে কাপড় দিয়ে কান্না করতে করতে ছাদে চলে গেল। না, আমাকে নিজের ইমোশনগুলো কন্ট্রোল করতে হবে। ভালোবেসেছি, পাপ করিনি, সবসময় মেয়েরা কেন অবহেলিত হবে? অনেক ছোট করেছি নিজেকে, আর না। যে যেভাবে সুখে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেয়া দরকার। বারবার ছুটে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করে আত্মসম্মানবোধকে খুন করতে চাই না। যদি সত্যি সাইমনের মনে আমার জন্য ভালোবাসা থাকে, ও ঠিক ফিরে আসবে সময় থাকতে। মুনতাহার আকাশের বুকে ডানা মেলে উড়ে যাওয়া পাখিদের দিকে তাকিয়ে আছে। দমকা বাতাসে মুনতাহার খোপা খুলে চুল বাতাসে উড়ছে। মুনতাহার লম্বা চুল দেখে একসময় সাইমন প্রেমে পড়েছিল। প্রতি রাতে মুনতাহার চুলের গন্ধে সাইমন নিজেকে বিলিয়ে দিত। সাইমনের চুল এতটাই পছন্দ যে মুনতাহাকে কখনো চুল কাটতে দেয়নি। আকাশ তার বিশালতা দিয়ে পুরো পৃথিবীটাকে আবৃত করে রাখে। মানুষ চাইলে তার হৃদয়টা আকাশের মতো বিশাল করতে পারে না। আচ্ছা, আকাশের ও কি মন খারাপ হয়? হয়তো হয়। সেই কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আকাশের দিকে তাকিয়ে মুনতাহার প্রিয় গানের লাইনগুলো মনে পড়ে গেল। যখন সাইমনের সাথে ঝগড়া করে মন খারাপ হতো, মুনতাহা প্রায় সময় ওর প্রিয় গান শুনত। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। মোহমেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। সাইমনের সাথে কথা বলার অবন্তিকার চোখ ছলছল করছে। আহনাফের কথা মনে করে। ক্লাস 9 থেকে আহানফের সাথে সম্পর্ক হয় অবন্তিকার। প্রথম দেখেছিল অবন্তিকার বেস্ট ফ্রেন্ড তিনার বয়ফ্রেন্ডের সাথে মেলায় দেখা করতে গিয়ে। খুব সাধাসিধে ছেলে ছিল আহানাফ। চলাফেরায় কোন আভিজাত্যের ছোঁয়া নেই, তবে কথাতে ছিল জাদুমন্ত্র। ভীষণ সুন্দর গুছিয়ে কথা বলে। যে কেউ আহানফের কথা মুগ্ধ হয়ে শুনবে। আহানফের কথা অবন্তিকার এতই ভালো লেগেছে সেখান থেকে নাম্বার দেয়া নেয়া শুরু।
পরে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। খুব সুন্দর সময় কাটছিল ওদের। দুজনের মধ্যে ঝগড়া হলেও বেশি সময় টিকত না। কেউ কারো সাথে কথা না বলে বেশিক্ষণ থাকতে পারত না। দেখতে দেখতে স্কুল কলেজ পার করে দিল। যেখানে এখাকার সম্পর্কগুলো 1 বছর টিকে না, সেখানে আহানাফ অবন্তিকার সম্পর্ক 7 বছর চোখের পলকে চলে গেল। অবন্তিকা যখন অনার্সে ভর্তি হল, অবন্তিকাকে বাসায় বিয়ের চাপ দিচ্ছে। ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে। একটার পর একটা কারণ দেখিয়ে অবন্তিকা মানা করতে থাকে। কোনোভাবে অবন্তিকা আহানাফকে হারাতে পারবে না। আহানাফ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটখাটো একটা জব করে নিজে চলার মতো। ভালো চাকুরির সন্ধান করছিল অবন্তিকার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যেই রেজাউল করিম মেয়ের রিলেশনের কথা জেনে যায়। রেজাউল করিম ভাবতেই পারছে না তার মেয়ে এমন একটা ছেলের সাথে প্রেম করবে, যাদের ফ্যামিলি কোনোভাবে তাদের সাথে যায় না। রেগেমেগে অবন্তিকা ডাক দিল, অবন্তিকা কোথায় তুমি? তাড়াতাড়ি আমার সামনে আসো। বাবার চিৎকার শুনে অবন্তিকার বুকে ধুকপুক শুরু হয়েছে। মনের মধ্যে কচমচ করছে, রিলেশনের কথা জেনে গেল না তো। অবন্তিকা জানে ওর বাবার পক্ষে আহানাফের মতো ছেলেকে উড়িয়ে দেয়া কোন ব্যাপার না। অবন্তিকা ভয়ে ভয়ে জবাব দিল, জি বাবা। কি শুনছি এসব? আমার মেয়ে হয়ে তোমার রুচি এত খারাপ? তুমি কিভাবে এরকম একটা ছেলের সাথে রিলেশনে করো? উত্তর দাও, চুপ করে থেকো না। না মানে বাবা। আ আ মি তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে? তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কোন দিক দিয়ে এ ছেলে তোমার যোগ্য? আমি লাস্টবার বলছি, এ ছেলেকে নিয়ে যদি আর কোন দিন কথা শুনি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাবা, আমি ওকে খুব ভালোবাসি। প্লিজ ওর কোন ক্ষতি করিও না। রাস্তার ছেলেটা বিয়ে করে তোমাকে কি খাওয়াবে কি পড়াবে? এখনো বুঝতে পারছো না জীবন কত কঠিন? জানো তো, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। টাকা না থাকলে এই সমাজে কেউ সম্মান দেয় না। আবেগ দিয়ে জীবন চলে না। বাবা, আমার সমস্যা নেই। আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত। অবন্তিকার কথা শুনে রেজাউল করিমের মাথায় রক্ত উঠে গেছে। যে মেয়ে বাবার সামনে দাঁড়াতে ভয় পেত, সে আজ মুখে মুখে তর্ক করছে। প্রেম ভালোবাসার শক্তিটাই এমন, সকল ভয় জোরতাকে চুটকি মেরে উড়িয়ে দেয়। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এটুকু সাহস তো থাকা লাগা। আজ অবন্তিকা চুপ থাকলে নিজের ভালোবাসাকে অপমান করা হতো। রেজাউল করিম রেগে কটমট করে, চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলছি। সেটার জন্য নিজেকে প্রস্তুত কর। ছেলে কোটিপতি, বাবার একমাত্র ছেলে। দেখতে শুনতে ভালো, তুমি সুখে থাকবা। বিয়ের আগের দিন রাতে অবন্তিকা আহানাফের হাত ধরে পালিয়ে যায় এক কাপড়ে। তারপর তারা ট্রেনে উঠে সিলেট গিয়ে কাজী অফিসে বিয়ে করে। আগে থেকে আহানাফ সব ঠিক করে রেখেছে। দুজন ছোট্ট নীরে বাসা বাঁধে আপন মনে। বিলাসিতা না থাকলেও সুখের কোন অভাব ছিল না। আহানাফ যা ইনকাম তা দিয়ে দুজনের ভালো দিন কাটে। রেজাউল করিম মেয়ের এভাবে পালিয়ে মেনে নিতে পারেনি, তার উপর বরপক্ষের কাছে চরমভাবে অপমানিত হন। তখনই ঠিক করলেন যেভাবে হোক অবন্তিকাকে খুঁজে বের করবে। যে ভাবা সেই কাজ। চারদিকে লোক লাগিয়ে 1 মাসের মধ্যে ওদের খোঁজ পেয়ে যায়। রেজাউল করিম আহানাফের মাকে নানাভাবে হুমকি ধমকি দিতে থাকে, আহানাফ যদি অবন্তিকাকে ছেড়ে না দেয় আহানাফের বেঁচে থাকা কঠিন করে দিবে। এর আগে কয়েকবার এলাকার ছেলেপুলে দিয়ে মারধর করেছেন। আহানাফ নিষেধ করার পরেও ওর মায়ের অনুরোধে অবন্তিকা বাধ্য হয়ে আহানাফকে ডিভোর্স দেয়। তারপর থেকে অবন্তিকা ওর বাবাকে মনে প্রাণে ঘৃণা করে। অবন্তিকার সেদিনের পর নিজের ভালো মনটাকে গলা টিপে মেরে ফেলে। তখন থেকে নতুন অবন্তিকার জন্ম হয়। আর কারো সাথে খারাপ আচরণ না করলেও বাবার সাথে এক মুহূর্তের জন্য সুন্দর করে কথা বলেনি। বাবা বলেও ডাকেনি। সব বাবা মা মনে করে মেয়েকে বড়লোক পরিবারে বিয়ে দিলে সুখে থাকবে। রেজাউল করিমও তার ব্যতিক্রম না।
আজকালকার সমাজে মান সম্মান নির্ভর করে টাকার উপর। লোক দেখানো সুখে থাকতে সমাজে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য টাকা গুরুত্বপূর্ণ। জীবনে সুখে থাকার জন্য যেমন টাকা দরকার তেমনি ভালোবাসাও দরকার। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া সবকিছুই মূল্যহীন। অবন্তিকা মনে মনে স্থির করেছে এবার বাবার পছন্দে বিয়ে করে বাবাকে শাস্তি দিবে, বুঝিয়ে দিবে টাকা দিয়ে সবসময় সুখে থাকে না। রাতে ঘুমাতে এসে মুনতাহাকে না দেখতে পেয়ে সাইমুনের বুকটা কেঁপে উঠল। অনেক দিন পর রুমে শূন্যতা অনুভব করছে, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে। বের হয়ে পাশের রুমে উকি দিয়ে দেখে মুনতাহা কোল বালিশ জড়িয়ে ধরে চুল এলিয়ে শুয়ে আছে। সাইমুনের সাহস হল না ভিতরে গিয়ে মুনতাহার সাথে কথা বলার। দূর থেকে দেখে চলে এসেছে। সারা রাত সাইমুনের এক ফোঁটাও ঘুম হল না। যখন মুনতাহা ছিল তখন ওকে এড়িয়ে চলত। সাইমুন নিজেও জানে না মুনতাহা ওর অভ্যাসে পরিণত হয়েছে। মুনতাহার মা সব জানার পরে মুনতাহাকে জোর করেছে এখান থেকে চলে যাওয়ার জন্য। মুনতাহা ইচ্ছে করে যায়নি, ভালো করে জানে মায়ের কাছে গেলে চারদিকের মানুষ ওর সাথে সাথে মাকেও খোঁটা দিবে। স্পেশালি মুনতাহার ভাবি উঠতে বসতে কথা শোনাবে। মুনতাহার বিয়ে হয়েছে দেখে সবথেকে বেশি খুশি হয়েছিল ওর ভাবি। ভাবি ভেবেছে আপদ বিদায় হয়েছে, তার চাইতে এ বাড়িতে পড়ে থাকা অনেক ভালো। মুনতাহা শুধু নিজের চোখে দেখতে চায় সাইমুন তার বউকে কিভাবে আপন করে নেয়। মুনতাহা জানে সে বেশিদিন এ বাড়িতে থাকতে পারবে না, কোন মেয়ের পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না। তাই মুনতাহা ঠিক করে রেখেছে সময় হলে নিজ থেকে চলে যাবে। বিয়ের দিন ঘনিয়ে এসেছে। মুনতাহা আগের মতো সাইমুনের কাছে যায় না, বুঝাতে চেষ্টা করে না সাইমুনকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হয়। বাড়িতে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন আসা শুরু করেছে। মুনতাহার জন্য কেউ আফসোস প্রকাশ করছে, আবার কেউ খোঁচা মারছে। মুনতাহার খালা শাশুড়ি নেহারা বেগম এসেছে। মুনতাহাকে দেখে মুখ বাঁকিয়ে বলে উঠল, কিরে সাইমুনের মা, ওরে বিদায় করিসনি? আসলে বড় আফা, সে অনেক কথা তোমাকে সব পড়ে বলবো। তুই কি পাগল? ঘরের টারে না তাড়িয়ে নতুন বউ রে আনবি? ওর বদ নজর পড়বে না নতুন বউয়ের উপর? পরে যদি ওদের শোক দেখে উল্টা পাল্টা কিছু করে বসে তখন সামলাতে পারবি? আফা ও কথা দিছে কিচ্ছু করবে না, তুমি এত ভেবো না। তুই সহজ সরল তাই তোরে বোকা বানাচ্ছে। দেখিস ঘরে নাতিপুতি আসলে না জানি বাচ্চাটার। মুনতাহা এতক্ষণ চুপ ছিল কিন্তু এখন সীমার বাইরে হয়ে যাচ্ছে। মুনতাহা শান্ত গলায় খালা শাশুড়িকে সালাম দিয়ে, খালামনি কিছু মনে করবেন না, আমি মা হতে পারবো না এটা সত্যি, কিন্তু এতটা জঘন্য মনের না যে একটা মাছুম বাচ্চার ক্ষতি আমি করব। এটা কি করে ভাবতে পারলেন? শুনো মাইয়া, এমনি এমনি চুল পাকেনি কম তো দেখলাম না। সবাই প্রথমে বলে পড়ে হিংসায় জ্বলে যায়। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় কষ্ট সে মা হতে পারবে না, কিন্তু আশেপাশে সবাই তার কষ্ট কমানোর পরিবর্তে পারলে বাড়িয়ে দেয়। একটা বার সে মেয়েটার কষ্ট বুঝার চেষ্টা করে না। আচ্ছা খালামনি, আজ যদি আমার জায়গায় আপনি থাকতেন আপনার কেমন লাগতো? কি কইলা তুমি? আমি তোমার জায়গায় থাকুম কেন? আমি চারটা পোলা মায়ার মা। নিশ্চয় বিয়ার আগে পাপ করছো, তার শাস্তি পাচ্ছ। মুনতাহা একটু রাগ করে বলে উঠল, খালামনি কি বলছেন আপনি? যা কইতাছি একদম ঠিক। বিয়ার আগে আকাম কুকাম না করলে এমন হইব কেন? সাইমুন রে তখন কইছিলাম মাইয়াটা সুবিধার না, কে শুনে কার কথা। এখন আপনাদের পছন্দে হচ্ছে, আশা করি এবার সুবিধার হবে, আপনাদের মনের মতো হবে, এই সংসারে সুখ শান্তি ফিরে আসবে। মুনতাহার শাশুড়ি দুজনের কথার মাঝখানে বলে উঠল, মুনতাহা আর কথা বাড়াইও না, ভুলে যেও না উনি তোমার গুরুজন। তুমি তোমার কাজে যাও, দেখো বাজার কি কি লাগবে। জি মা, যাচ্ছি। তবে গুরুজনদেরও উচিত ছোটদের মন বুঝা। খালামনি, মা দুজনকে বলি, একজন মেয়ে হয়ে যদি আরেকজন মেয়ের কষ্ট না বুঝেন তাহলে মেয়ে হয়ে লাভ কি?
আমার মা ঠিক বলতো সংসারকে জান্নাতে পরিণত করার জন্য যেমন একটা মেয়ে যথেষ্ট তেমনি সংসারকে জাহান্নাম করার জন্য একটা মেয়েই যথেষ্ট। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এসেছে। ছাদে ছোট করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সবাই বড় করে আয়োজন করতে চেয়েছিল, কিন্তু সাইমুনের এক কথা, ওর এসবই ইচ্ছে নেই। সবাই হলুদের অনুষ্ঠান নিয়ে বিজি। মুনতাহা সারাদিনে একবারের জন্য সাইমুনের সামনে যায়নি। সাইমুন ব্যাপারটা খেয়াল করেছে। কয়েকবার নানা কাজের বাহানা দিয়ে মুনতাহার খোঁজ করেছে। মুনতাহা বুঝেও না বুঝার ভান করেছে। ফেলে দেয়া জিনিসের দিকে বারবার তাকাতে নেই, তাতে খারাপ লাগা কাজ করে। সাইমুনের অস্থিরতা ক্রমশ বেড়ে যাচ্ছে। সারাক্ষণ কি জানি ভাবতে থাকে। বেশিরভাগ সময় বারান্দায় বই পড়ে কাটিয়ে দেয়। অফিসের কাজে মন বসাতে পারছে না। সাইমুন ভাবছে ও চাইলে বিয়ে ভেঙে দিতে পারবে না। বিয়ে ভেঙে দিলে সারা জীবনের জন্য বাবা ডাক শোনা বন্ধ হয়ে যাবে। তাছাড়া ওর মা বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলছে। মুনতাহার পক্ষে তো কোনোদিন মা হওয়া সম্ভব না। আজ হোক কাল হোক বিয়ে তো করা লাগবে। মুনতাহার শাশুড়ি মাকে খুব খুশি লাগছে। অবশেষে উনার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। মাঝে মধ্যে মানুষ নিজের সুখের জন্য এতটাই মরিয়া হয়ে উঠে যে নিজে যা করে তাই ঠিক মনে হয়। সত্যি মিথ্যার ধার ধারে না। তাই বলে সম্পর্কের বুনিয়াদ হবে এত বড় মিথ্যে দিয়ে। মুনতাহার শাশুড়ি ভাবছে যা করছে ঠিক করছে। বউয়ের বাচ্চা হবে না জেনেও মাথায় তুলে রাখবে নাকি? এমন উদার শাশুড়ি খুঁজে পাওয়া যাবে না। বউ ভালো হবার পরেও কত শাশুড়ি বউদের নির্যাতন করে, তার তুলনায় উনি বহুত ভালো। মুনতাহাকে বাড়িতে থাকতে দিয়েছে, এটাই কম কি? ওইদিকে অবন্তিকার ভাবি অবন্তিকাকে তাড়া দিচ্ছে পার্লারে যাওয়ার জন্য। অবন্তিকার মন পড়ে আছে আহানাফের কাছে। আহানাফকে ভীষণ মিস করছে। কত মাস কথা হয় না। আহানাফ যোগাযোগ করার চেষ্টা করলেও অবন্তিকা বাবার ভয় করেনি। হঠাৎ অবন্তিকার নাম্বারে অচেনা নাম্বার থেকে কল এসেছে। অবন্তিকা ভাবছে কে হতে পারে, সাইমুন না তো? বিয়ের আগে বেটার লাড্ডু ফুটের অসহ্য। অবন্তি কেমন আছো? কে আহানাফ? যাক, তাহলে চিনতে পারছো? আমি তো ভাবছি ভুলে গেছে নতুন মানুষকে পেয়ে। এবার অন্তত সুখে থাকবে। কার কথা বলছো? কেন অবন্তি বুঝতে পারছো না? যাকে কাল বিয়ে করবে তার কথা বলছি। এখন তো তোমার সুখের দিন। আহানাফের কথা অবন্তিকার কলিজা চেপে উঠল। ও আচ্ছা, ঠিক বলছো, জীবনে অনেক কষ্ট পেয়েছি, এবার না হয় একটু সুখের মুখ দেখব। আমার ফ্যামিলি বিয়ে নিয়ে খুব খুশি, তাই আমিও খুশি। ভালো, খুব ভালো। আমি চাই আল্লাহ তোমাকে খুব সুখে রাখুক। আমি তো তোমাকে সুখ দিতে পারিনি। এখন এসব কথা থাক। আচ্ছা, আমার সাথে কাটানো সময় এত তাড়াতাড়ি ভুলে গেলে। আমার কথা মনে পড়বে না তোমার? নাকি নতুন কারো ভালোবাসায় আমাকে ভুলে যাবে? আহানাফ কি ভাবছে আমি বিয়ে নিয়ে খুব খুশি? ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? কখনো কি জানতে পারবে আমি মন থেকে বিয়েটা করছি না? অবন্তিকা মোবাইল দূরে নিয়ে ওড়না দিয়ে মুখ নাক মুছে। যা অতীত হয়ে গেছে তা নিয়ে কথা বলতে চাই না। তুমিও আমার চেয়ে ভালো কাউকে পাবে। তোমার মতো ছেলেকে ভালো না বেঁচে থাকতে পারবে না। রাখছি, আমার কাজ আছে। আমাকে নিয়ে ভাবতে হবে না, বিয়েতে মন দাও। আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই। আচ্ছা, রেখে দাও। সুখের সময় কষ্টকে না মনে করাই ভালো, তাহলে কষ্ট বাড়ে। অবন্তিকার বুক ফেটে কান্না আসছে। সত্যি কি অতীতকে পিছনে ফেলে দিতে পারবে? জিদের বশে ভুল কাজ করছে না তো? নানা কথা অবন্তিকার মাথায় উকিয়ে দিচ্ছে। অবন্তিকার ভাবি সামিহার তাড়াতে অনেকটা বাধ্য হয়ে পার্লারে সাজতেন যায় অবন্তিকা। যতই মেকআপ করাই অবন্তিকার চোখের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে যেটুকু পেরেছে সাজানো হয়। মনে আনন্দ না থাকলে হাজার সাজালেও কাউকে সুন্দর লাগে না। অবন্তিকা ভাবছে, আচ্ছা, আমি কি সাইমুনকে কখনো মেনে নিতে পারব? সাইমুনের তো কোন দোষ নেই। সাইমুন কি আমার বিয়ের কথা জানে? মনে হয় বাবা ওদের কিছুই বলেনি।
আহানাফকে আমার পক্ষে ভুলা সম্ভব না। আজ সাইমনের জায়গায় জফি আহানাফ থাকতে আমার দিনটা অন্যরকম হতো। কেন বাবা আমার আহানাফকে কেড়ে নিল? একটা বার ভাবল না আমি কিসে ভালো থাকব? যেভাবে হোক বাবাকে শাস্তি দিতে হবে। তার জন্য যা করার আমি করব। রেজাউল করিম অনেক বড় করে মেয়ের হলুদ করছেন। মেয়ের বিয়েতে কোন কমতি রাখতে চান না, কিন্তু মেয়ের মনে যে সুখের কমতি আছে সেদিকে তার খেয়াল নেই। নিজের পছন্দে মেয়েকে বিয়ে দিতে পারছেন, এটাই অনেক। সন্ধ্যায় চারদিকে লাল নীল বাতি জ্বলছে। পুরো বাড়ি আলোকসজ্জায় পরিপূর্ণ। মুনতাহার শাশুড়ি সাইমুনের খালাতো মামাতো ভাই বোনদের বলছে, কিরে তোরা সবাই শাড়ি পাঞ্জাবি পরে রেডি হবি কখন? এখন 8টা বাজতেছে, সাজতেন সাজতেন 12টা বাজাই দিবি। রাহি তুইও বসে থাকবি। সবাইকে নিয়ে রেডি হয়ে উপরে যা। ঠিক আছে মা, তুমি ভেবো না, আমরা সময়মত রেডি হয়ে যাব। ভাই বোনদের মধ্যে নিপা বলে উঠল, আন্টি সাইমুনের ভাইয়ার বিয়েতে মতো আছে তো? ভাইয়া খুশি তো? মুনতাহার শাশুড়ি একটু চুপ থেকে, মতো না থাকলে কি বিয়ে করছে? তোরা কোথায় ভাইয়ের বিয়েতে আনন্দ করবি তা না, এসব কথা নিয়ে পড়ে আছিস? তোদের সবার জন্য একই শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে, সবাই গিয়ে রেডি হয়ে নে। সাথে সাইমুনকেও রেডি হতে বল। সাইমুন মুনতাহাকে ডেকে পাঠিয়েছে কি খুঁজে পাচ্ছে না বলে। মুনতাহা রুমে আসতে সাইমুন চারদিকে দেখে দরজা বন্ধ করে দেয়। মুনতাহা, কেন আমাকে এড়িয়ে চলছ? এড়িয়ে চললাম কোথায়? আমার স্বামীর বিয়ে, আমার কত কাজ। আমার কি ঘুরে বেড়ালে চলবে? সাইমুন মুনতাহাকে জড়িয়ে ধরে, প্লিজ আমাকে একটু বুঝার চেষ্টা কর। একটা বাচ্চা, আসলে দেখবা সব ঠিক হয়ে গেছে। ছাড়ো আমাকে। বাচ্চা মানে বুঝো, বাচ্চা কি এমনি এমনি আসে? একটা মেয়ের জন্য এতই সহজ সতীনের সংসার করা? তুমি মেনে নিতে আমি যদি 2টা স্বামী নিয়ে সংসার করতাম? ফালতু কথা বলবা না। কেন বুঝছো না? মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে করতে হচ্ছে। করো না, আমি কি বাধা দিয়েছি? আমাকে যেতে দাও। বাসা ভর্তি মানুষ, কেউ দেখলে হুদাই ঝামেলা বাড়বে। মুনতাহা যাবার আগে সাইমুনকে বলল, আমাকে ভালোবাসলে বিয়েটা কখনো করতে না। করছো যেহেতু অবন্থিকাকে নিয়ে ভাবো। সব মেয়ে অনেক স্বপ্ন নিয়ে পরের ঘরে আসে, তার উপর মেয়েটা জানে না তোমার ঘরে আরেকটা বউ আছে। তুমি আজকাল সত্যি মিথ্যের পার্থক্য বুঝো না। আমাকে কষ্ট দিচ্ছ, দাও, যে আসবে তাকে কষ্ট দিও না। মা খালামনি দেখলে যাতা কথা শোনাবে। আমাকে সান্ত্বনা দেয়ার লোক না থাকলেও কথা শোনানোর অনেকে আছে। সাইমুনকে জোর করে সবাই পাঞ্জাবি পরিয়ে ছাদে নিয়েছে। সাইমুনের সেদিকে মন নেই, বারবার এদিক সেদিকে তাকিয়ে মুনতাহাকে খুঁজছে। সবাই আসলেও মুনতাহা আসেনি। মুনতাহা কি আসবে না তাহলে? দূর, কি ভাবছি এসব না আসলে ভালো। আমাকে এভাবে দেখে আরো কষ্ট পাবে। সবাই যে যার যার মতো মজা মাস্তিতে ব্যস্ত। কিরে সাইমুন ভাই, নতুন ভাবির কথা কি খুব মনে পড়ছে? আহা, মুখটা শুকিয়ে গেছে নতুন ভাবির কথা ভেবে। সাইমুনের কাছে সবার হাসি তামাশা বিষাক্ত লাগছে। সাইমুন রেগে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, সবাইকে শেষবারের মতো বলে দিলাম, আজাইরা মজা করতে আসবি না। পরিস্থিতি থমথমে, কেউ তেমন হইচই করছে না। সবাই চুপচাপ। এক মুহূর্তের মধ্যে পরিবেশের রং পাল্টে গেল। হঠাৎ মুনতাহার উপস্থিতিতে সাইমুন অবাক হয়ে যায়। এই কোন মুনতাহাকে দেখছে? মুনতাহাকে দেখে সাইমুন চোখ কচলিয়ে নিল। হয়তো রাতের বেলায় ভুল দেখছে। কই না তো, সত্যি মুনতাহা এসেছে। সাইমুন হাঁ করে তাকিয়ে আছে। মুনতাহার পরিবর্তন সাইমুনের মনকে নাড়া দিয়ে গেল। ভীষণ মায়াবী দেখাচ্ছে। মনে হচ্ছে মুনতাহার বয়স 5 বছর কমে গেছে। সাজলে কেন জানি প্রতিটি মেয়েকে সুন্দর লাগে। যদিও মেয়েরা জন্মগতভাবে মায়াবতী, সাজলে তাদের মায়া আরও বেড়ে যায়। যে মেয়ে সারাক্ষণ মন মরা থাকে, যার চোখে কান্না লেগে আছে, সেই মেয়ে বরের গায়ে হলুদে এত সুন্দর করে সেজে এসেছে।
শুধু সাইমন না, উপস্থিত সবাই মুনতাহাকে দেখে রীতিমত অবাক। মুনতাহা একটা লাল টুকটুকে জামদানি পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক, মাথায় গাজরা, হাত ভর্তি কাচের চুড়ি। সাধারণের ভিতর মুনতাহাকে অসাধারণ লাগছে। সবাই ফিস ফিস করতে লাগল। শোকে দুঃখে মুনতাহার মাথা খারাপ হয়ে গেল না তো? না হয় নিজের স্বামীর গায়ে হলুদে কেউ এত সুন্দর করে সাজে? সাইমন যেভাবে চোখ বড় করে তাকিয়ে আছে, মনে হয় যেন রাত বিরাতে ভূত দেখেছে। রাহিকে ডেকে সাইমন চুপি চুপি বলছে, মুনতাহার কি হয়েছে কিছু জানিস? ও ঠিক আছে তো? আমি কি করে জানব? মনে হয় ভাবির মাথা খারাপ হয়ে গেছে। আমার জন্য আজ মুনতাহার এই অবস্থা। জানি না আর কি কি অপেক্ষা করছে। মুনতাহার যে কি হলো আল্লাহ জানে। তবে এটা সত্যি, আজ মুনতাহাকে অন্যরকম সুন্দর লাগছে। মনে হচ্ছে 4 বছর আগের কলেজ পড়ুয়া মুনতাহা আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ এভাবে সাজার কারণ কি? মুনতাহা সবার নীরবতা ভাঙ্গিয়ে মুচকি হাসি দিয়ে, কি ব্যাপার, তোমরা মজা করছো না কেন? তোমাদের একমাত্র ভাইয়ের বিয়ে আর তোমরা চুপচাপ হয়ে থাকবে? না মানে ভাবি, ভাইয়ার ভালো লাগছে না, মন মেজাজ খারাপ। কি বলো, কারো বিয়ের আগের দিন মেজাজ খারাপ থাকে? নিপা আপু, আমাকে ভাবি ডেকো না হয়, কাল তোমার নতুন ভাবি এসে শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। চলো চলো সবাই মজা করি। কেউ কোন কথা বলছে না। সবার ধারণা মুনতাহার বিয়ে নিয়ে কষ্ট হচ্ছে দেখে আবোলতাবোল বলছে, তোমরা মজা না করলে করিও না, আমি কিন্তু আমার জামাইয়ের বিয়েতে খুব মজা করব। ও সরি, জামাই বলা যাবে না, কাল থেকে উনি আমার প্রাক্তন হয়ে যাবে। মুনতাহা নামে যে কেউ ছিল সেটা মুছে যাবে। সাইমন মুনতাহার হাত শক্ত করে ধরে ছাদের এক কোণে গিয়ে, তোমার হাবভাব আমি কিছুই বুঝতে পারছি না। কিভাবে বুঝবে? মনের সম্পর্ক থাকলে তো বুঝব। তুমি তো অবন্তিকার স্পর্শ পাওয়ার জন্য বেকুল হয়ে উঠছ। তোমার শরীরে লোমে লোমে শিহরণ বইছে। সত্যি বলতে পুরুষরা মেয়েদের মনের চেয়ে দেহ ভোগ করতে বেশি ভালোবাসে। সাইমন রাগে মুনতাহার গাল টিপে বলছে, কি শুরু করছো? উফ, ব্যথা পাচ্ছি, ছাড়ো আমাকে। তুমি চাও না আমি ভালো থাকি? চাই। এখন কি হয়েছে সেটা বলো। হঠাৎ সুন্দর করে সেজেগুজে হাজির। তুমি তো চাওনি বিয়ে হোক, তাহলে ভাবলাম আমাকে যেহেতু ভালোবাসো না, আমার কেঁদে কি লাভ। যতটুকু সময় আল্লাহ বাঁচিয়ে রেখেছে জীবনটা উপভোগ করি। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, সময় চলে যায় আপন গতিতে। ভোরের কুয়াশা বেদ করে সকাল হয়ে রোদের আলো আসবেই, এটাই স্বাভাবিক। তুমি কি বিয়েটা মন থেকে মেনে নিচ্ছ? আমার মানা না মানা নিয়ে সত্যি কি কিছু এসে যায়? সব বুঝেও কেন বাচ্চাদের মতো আচরণ করছো? আমি চাই তুমি বিয়ে কর। এতদিন বিয়ের পক্ষে ছিলাম না, কিন্তু আজ বলছি তুমি বিয়ে করে সুখী হও। ভালোবাসার মানুষকে না পাওয়ার মাঝেও আনন্দ আছে। আর আমি জানতাম তুমি ঠিক বুঝবে। দেখবা সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে, কোন সমস্যা থাকবে না। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। পরে বলবে বিয়ের আগে তোমাকে পটাচ্ছি। সাইমন মুনতাহার আচরণে হতবাক। সত্যি কি মুনতাহা বিয়েটা মেনে নিল? মুনতাহার কথার মাঝে আজ কোন কষ্টের ছোঁয়া নেই। হতে পারে মুনতাহা বুঝেছে বিয়েটা সবার জন্য ভালো হবে। আজ মুনতাহার কথাতে স্বস্তির চেয়ে কষ্ট হচ্ছে বেশি। আমি তো এটাই চেয়েছিলাম ও হাসি মুখে মেনে নিক। তাহলে কেন এত খারাপ লাগছে? কেন ওর হাসি খুশি চেহারা আমার অসহ্য লাগছে? কেন আমাকে হারানোর ভয় ওর চেহারায় ফুটে উঠছে না? এ পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। যখন কেউ ভালোবাসার অবহেলায় কাতরায় তখন মূল্য কমে যায়, আবার পাত্তা না দিলে সেই মানুষের মূল্য বেড়ে যায়। মুনতাহা সবাইকে উদ্দেশ্য করে বলছে, চলো আজ সাইমনের স্পেশাল দিনকে আরো স্পেশাল বানিয়ে দিই। সাইমন, আমি কিন্তু তোমাকে মেহেদি লাগিয়ে দিব। এই সুযোগটুকু হারাতে চাই না। সবার ভাগ্যে এমন দিন আসে না, বুঝলা? রাহি বলছে, যাক ভাবি, অবশেষে বুঝতে পেরেছেন বিয়েটা মেনে নেওয়া আপনার জন্য ভালো।
তাই তো তোমাদের সাথে মজা করতে চলে আসলাম। কই তোরা ভাইয়ার গায়ে হলুদ দিবি না? মুনতাহা সাইমুনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। এত কাছে থেকেও সাইমুন মুনতাহার ভিতরের চাপা চিৎকার শুনতে পারছে না। যে মানুষ আগে চোখ দেখে মনের ভাষা বুঝে যেত, সে আজ পাশাপাশি বসেও কিছু অনুভব করতে পারছে না। সময় পারে দূরত্ব কমিয়ে কাছে আনতে, আবার সময় পারে কাছের মানুষকে দূরে ঠেলে দিতে। স্বামী স্ত্রী নাকি চোখ আর হাতের মতো, একজন কাঁদলে অন্যজন হাত হয়ে মুছে দেয়। মাঝে মধ্যে কথাটা কারো কারো জন্য ভুল হয়ে যায়। একজন কাঁদলে অন্যজন সুখের সাগরে ভাসে। সবাই ভাবছে মুনতাহার বিয়েতে আপত্তি নেই। মুনতাহা ভাগ্যকে মেনে নিয়েছে। চোখের দেখা কি সবসময় সত্যি হয়? সবাই শুধু বাহিরের সাজগোজ দেখল, মুনতাহার হৃদয়ের রক্তক্ষরণ কারো চোখে পড়ল না। বুকে পাথর দিয়ে নিজেকে শক্ত রেখে সবার সাথে হাসি মুখে কথা বলছে। মুনতাহা নিজের ভালোবাসাকে আর অসম্মান করতে চায় না। কান্নাকাটি করে জোর খাটিয়ে ভালোবাসার মানুষকে জয় করা গেলেও ভালোবাসা হেরে যায়। মুনতাহার শাশুড়ি মুনতাহার আচরণে ভরসা পেল। আমি জানতাম তুমি ঠিক নিজেকে গুছিয়ে নিবে। সাইমুনকে ভালোবেসে তুমি উদারতার পরিচয় দিয়েছ। আচ্ছা মা, একটা কথা বলি, যদি অবন্থিকা আমার মতো মা হতে না পারে, আপনার ছেলেকে কি আবার বিয়ে করাবেন? ভুলেও অলক্ষণে কথা মুখে আনবা না। না না, হবে না। সবার কি এই সমস্যা হয় নাকি? দোয়া করি যেন না হয়। জানতে ইচ্ছে হলো তাই বললাম। অনেক রাত হয়েছে, আপনি ঘুমাতে যান। কাল বিয়েতে প্রচুর কাজ থাকবে। মুনতাহা তাহাজ্জুদ নামাজের অজু করে নিল। একমাত্র নামাজ ওর মনের সকল অশান্তি দূর করবে। গভীর রাতে আল্লাহ তার বান্দার খুব কাছাকাছি থাকে। ঘড়ির কাঁটা রাত 4টা ছুঁই ছুঁই। দরজার কটকটানি শব্দ মুনতাহার কানে লাগছে। মুনতাহা অন্ধকারে কিছুই দেখছে না। ঘুমন্ত চোখে আবছায়া আলোয় মানুষের আবরণ বোঝা যাচ্ছে। কে হতে পারে? বাসায় চোরটোর ঢুকল না তো? বিয়ে বাড়িতে চোরের উৎপাত বেশি থাকে। ধীরে ধীরে পা পেলে লাইট জ্বালাবার মুহূর্তে কে যেন হাত ধরল। মুনতাহা যে চিৎকার করতে যাবে, মুখ চেপে ধরেছে। মুনতাহার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে সাইমুন ফিসফিস করে বলে, আমি। ভয় পেও না। মুনতাহা সাইমুনকে ধাক্কা মেরে রাগ করে বলে উঠল, তুমি এত রাতে এখানে কি করছো? কেন আসা যাবে না? না, অন্যের হবু বরকে আমি মাঝরাতে আমার রুমে এলাও করছি না। ভুলে যেও না, আমি এখনো তোমার স্বামী। আমাদের কিন্তু ডিভোর্স হয়নি। তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? নাকি বিয়ে করবে বলে যেটুকু বিবেকবোধ ছিল সেটুকু গেছে? কাল বিয়ে, আজ আমার ঘরে কি চাই তোমার? সাইমুন ভাবছে। মুনতাহা জড়িয়ে ধরে বলবে, সাইমুন, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে ছেড়ে থাকার সাধ্য আমার নেই। তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না। ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে কথা বলে যাই। ভেবেছি আমার জন্য তোমার কষ্ট হচ্ছে। এখন দেখছি তুমি দিব্যি ভালো আছো। তুমি কি চাও আমি তোমাকে কাছে পাওয়ার আশায় প্রহর গুণে অপেক্ষায় থাকি? তোমার এসব নাটক নিতে পারছি না। প্লিজ এ ঘর থেকে বের হয়ে যাও। তোমাকে অপেক্ষা করতে হবে না। কাল থেকে আমি অন্য কারো। ভালোই হয়েছে তুমি সময় থাকতে নিজেকে শুধরে নিয়েছ। সাইমুন। মুনতাহার কথা আড়ালে দাঁড়িয়ে মুনতাহার শাশুড়ি শুনছিল। মুনতাহার শাশুড়ি চিন্তায় পড়ে গেলেন, কি হতে যাচ্ছে এ ভেবে। সাইমুনের সাথে কঠিন হতে মুনতাহার খুব কষ্ট হচ্ছে। মুনতাহা চায় সাইমুন কোন মায়ার মোহজালে না পড়ে নিজ থেকে ফিরে আসুক। সত্যি কি ফিরে আসবে? মুনতাহা জানে হাজারো কষ্টের মাঝে সাইমুন মুনতাহাকে সান্ত্বনা দিবে না। সাইমুনকে ভালো না বাসলে মুনতাহা ভালোবাসার কষ্টটাই অনুভব করতে পারত না। খুব জানতে ইচ্ছে করে সাইমুনের হাসিতে কি কখনো আমার কষ্টগুলো খুব গোপনে লালন হয়েছিল? ও কি কখনো সম্মতির আড়ালে আমার শূন্যতা অনুভব করেছিল? কাল যে মানুষটা পর হয়ে যাবে তাকে নিয়ে আর ভাবতে চাই না। অবন্তিকার মানসিক শক্তি পাচ্ছে না বিয়ের জন্য পার্লারে সাজার। কার জন্য সাজবে, কাকে দেখাবে? আহানাফের ভালোবাসা তাকে খুব তাড়া দিচ্ছে। ফেলে যাওয়া স্মৃতি বারবার পিছু ফিরে ডাকছে।
অবন্তিকা, তোমার জন্য বাবা পার্লারের লোক ঠিক করেছে। তুমি ঠিকমতো গোসল করে নিয়েছ? দেখো ভাবি, তোমরা সব জানার পরেও আমাকে অযথা পেইন কেন দিচ্ছ? আর কেউ না বুঝুক, তুমি তো জানো বিয়ে নিয়ে আমার কোন স্বপ্ন নেই। আমার সকল স্বপ্ন আমি নিজে পুড়িয়ে আকাশের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। আমাকে বিরক্ত করো না। বিয়েতে একটু হলেও সাজতেন হয়, তোমাকে বেশি সাজতেন হবে না। একদম শুকনো মুখে থাকলে লোকে নানান কথা বলবে। নতুন আত্মীয়রা কি ভাববে প্লিজ না করিও না। মুনতাহার শাশুড়ি সকাল হতে না হতেই সাইমুনের রুমে গেল। ছেলেটার মতিগতি ভালো লাগছে না, না জানি তীরে এসে তরি ডুবে যায়। সাইমুন বালিশে হেলান দিয়ে ফ্যানের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন, যেন জীবনের হাজার হিসেব মিলাতে ব্যস্ত। তুই কি শুরু করছিস বাবা? শেষ বয়সে কি আমারে অপমান করাবি? কেন মা, কি করলাম? তুই মুনতাহার ঘরে কেন গেছিস? ও যেহেতু মেনে নিচ্ছে সব ভালো ভালোই হচ্ছে, তাহলে আবার এসব কেন? তুই কি বিয়েটা করতে চাস না? না মানে মা, ও তেমন কিছু না। তুমি ভেবনা, তুমি যেভাবে ভেবেছ সেভাবে সবকিছু হবে। আমি তো তোমার কথার অবাধ্য হতে পারি না। ঠিক আছে, সময়মত রেডি হয়ে যাস। জুমার আগে ওদের ওখানে যেতে হবে। নামাজ পড়ার পরে কাবিন হয়ে যাবে। কাবিনের কথাটা সাইমুনের তীরের মতো লাগল। অজানা কষ্ট মনটাকে গ্রাস করে ফেলছে। সত্যি কি সারা জীবনের জন্য মুনতাহাকে হারিয়ে ফেলছে? সবাই খুব সুন্দর করে সাজছে। কে কোন জামা পরবে, কি গহনা পরবে ঠিক করছে। কেউ একবারের জন্য মুনতাহার খবর নেয়ার প্রয়োজন বোধ করেনি। মুনতাহা পাথর হয়ে গেছে, চুপ করে কাজ করে যাচ্ছে। কার কি লাগবে সব দিকে খেয়াল রাখছে। যতটুকু পারছে নিজেকে কাজে ব্যস্ত রাখছে। ব্যস্ত থাকলে কান্না আসবে না। কান্না মানুষকে ক্রমশ ফুরবল করে। সাইমুনের মুখামুখি 12 বার পড়েছে, একবারও সাইমুনের চোখের দিকে তাকায়নি। ও জানে সাইমুনের চোখের দিকে তাকালে অবহেলিত চোখ দুটো নিজেকে ধরে রাখতে পারবে না। অবহেলা ভীষণ ভয়ঙ্কর জিনিস। জীবন্ত মানুষকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাওয়ার জন্য আপন মানুষের অবহেলাটুকু যথেষ্ট। সবাই বিয়ে বাড়িতে যাবার জন্য বের হচ্ছে। মুনতাহার শাশুড়ির সাহস হয়নি মুনতাহাকে বলার জন্য, চল আমাদের সাথে। জীবন নামে ছোট্ট নৌকায় মানুষ প্রতিনিয়ত কষ্টের সাগরে ডুব দেয়। কেউ কেউ সেখান থেকে উঠে জীবনটাকে নতুন আলোয় উজ্জীবিত করতে পারে, আবার কেউ অথৈ সমুদ্রে তলিয়ে যায়। সাইমুন এলোমেলো উস্কো শুষ্ক চুলে বের হবার আগে মুনতাহার দিকে তাকাল। মুনতাহার চোখ আজ বড্ড ক্লান্ত। একগুচ্ছ মন খারাপের কালো মেঘ মুনতাহার মনের আকাশে উড়ে বেড়াচ্ছে। মুনতাহা সাইমুনের দিকে চিরুনি এগিয়ে দিয়ে, বিয়ে করতে যাচ্ছ? খুনের দায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে না। নতুন বরকে এলোমেলো চুলে মানায় না। সাইমুন চুপ, কোন উত্তর দিল না। জীবনে কিছু প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায় না, কিছু ভুলের সমাধান হয় না। মুনতাহা এক সমুদ্র কষ্ট নিয়ে শেষবারের মতো সাইমুনের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকাল। বেশিক্ষণ তাকানোর মতো মানসিক শক্তি খুঁজে পেল না। ওদের বিদায় দিয়ে মুনতাহা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে গায়ের যত জোর ছিল পুরোটা দিয়ে চিৎকার করে কাঁদতে লাগল। তুমি সত্যি আমার ভালোবাসাকে হারিয়ে দিয়ে জিতে গেলে। তোমাকে কাছে পাওয়ার কোন উপায় আর রইল না। আমি বাস্তবতার কাছে আজ বড্ড অসহায়। মনের কোথাও এক কোণে কুয়াশার আলো ছিল, তুমি যাবে না। কিন্তু আমি ভুল, আমি তোমায় আপন করতে পারিনি। আপন মানুষ কখনো ছেড়ে যায় না, ভালোবাসায় আগলে রাখে। অবন্তিকার চোখ থেকে অঝরে পানি পড়ছে। ভাবছে কিভাবে কবুল বলবে। সত্যি কি পারবে আহানাফকে ভুলে থাকতে? অবন্তিকার ওর বাবার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকাল। রেজাউল করিম তারা দেখিয়ে, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কবুল বলে দে মা। সবাই অপেক্ষা করছে। আমি জানি বাবা, তোমার খুব তাড়া। ভেবো না আজ আমি পালিয়ে যাব না। যদি পালানোর হতো হাজার পাহারা দিলে আমাকে আটকাতে পারতে না। এটাও জানি এবার পালিয়ে গেলে তুমি আহানাফকে মেরে ফেলবে। জেনে শুনে আমি সেটা করতে পারি না। আমি এমন ব্যবস্থা করব মেয়ে বিয়ে দেওয়ার স্বাদ মিটে যাবে।
তুমি নিজ থেকে আবার আমার ডিভোর্স করাবে। এটা আমার কাছে আমার ওয়াদা। অবন্তিকা আহনাফের একরাশ স্মৃতি রিক্ত ভরা বুক নিয়ে কবুল বলে স্বামীহাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করছে। কেউ কি বুঝবে এ কান্না বিদায়ের কান্না না, এ কান্না নিজের ভালোবাসাকে চিরদিনের মতো গলা টিপে হত্যা করার কান্না। শেষ পর্যন্ত অবন্তিকা সাইমুনের বিয়ে হয়ে গেল। সাইমুনের মা খুশিতে কান্না করে দিয়েছে। আজ বুকটা অনেক হালকা লাগছে। এ দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছে। অবন্তিকার বাবার হাত ধরে বলছে, বেয়াই আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আজ থেকে আমার আরেক মেয়ে। আমি ওকে সাধ্যমতো সুখে রাখব, কোন দিন চোখে পানি আসতে দিব না। আমার মা মরা মেয়েটা, আপনার ভরসায় ওকে তুলে দিলাম। মুনতাহা গোসল করে আলমারির থেকে বিয়ের শাড়িটা বের করে পরে নিল। কান্না করতে করতে চোখে ফুলে গেছে, তাই যতটা পেরেছে মেক আপ করেছে, যাতে কেউ বুঝতে না পারে ওর ভিতরের আকাশটা কালো মেঘে ঢাকে গেছে। কষ্টের কথা তাদের বলে শান্তি পাওয়া যারা কষ্টটা অনুভব করতে পারে। এদের সামনে কান্না করা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। অসহায়ত্ব মানুষকে দিন দিন অন্ধকারে নিমজ্জিত করে। এ পৃথিবীতে কেউ কারো কষ্ট বুঝে না যতক্ষণ না নিজেকে সে জায়গায় বসাতে পারে। বাহির থেকে ফুল এনে নিজের হাতে পুরো ঘর ফুলের বাগান করে দিয়েছে। মনের মাধুরী মিশিয়ে বাসর ঘর সাজিয়েছে স্বামীর নতুন বউয়ের জন্য। বারবার আল্লাহকে বলছে, কোন মেয়ের ভাগ্যে যেন এমন দিন না আসে। মুনতাহা এখন বুঝতে পারছে আত্মহত্যা মানুষ এমনি এমনি করে না, কতটা আঘাত পেলে এ দুনিয়াতে বেঁচে থাকার মায়া হারিয়ে ফেলে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো প্রতিদিন কতই না মানুষ নির্দ্বিধায় এ পৃথিবী ছেড়ে চলে যেত। তবে রাতের আধারে কত শত মন আত্মহত্যা করে সে খবর কি কেউ রাখে? তুমি বুঝবে সাইমুন, আমি কি ছিলাম তোমার জীবনে, কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে। সেদিন চাইলেও আমায় ছুঁতে পারবে না। আজ না হয় সুখগুলো তোমার হোক, কষ্টগুলো আমার থাক। সুখ ছেড়ে গেলেও কষ্ট কখনো ছেড়ে যায় না, কষ্ট কেবল একান্ত নিজের হয়। বাহিরে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় সাইমুন নতুন বউ নিয়ে চলে এসেছে। চোখ মুছে দীর্ঘ নিঃশ্বাস নিল, নিজকে হালকা করে দরজা খুলতে গেল। সাইমুনের নতুন বউ নিয়ে হাজির। আশেপাশে সাইমুনকে দেখা যাচ্ছে না। মুনতাহার শাশুড়ি ব্যস্ততা দেখিয়ে রাহিকে ডেকে বলছে, কিরে নতুন বউ, মা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি ওর বসার ব্যবস্থা কর। আত্মীয় স্বজন সবাই নতুন বউকে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, তুমি এত ব্যস্ত হইও না, আমরা করছি। মুনতাহার চোখে চোখ রেখে মুনতাহার শাশুড়ি কথা বলছে না। হঠাৎ করে মুনতাহার দিকে তাকাতে চোখ আটকে গেল। মুনতাহা বিয়ের শাড়ি পরেছে কেন? ওর কি চাই? এখন এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। যা হবার তা তো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তাতে শান্তি। মুনতাহা অবন্তিকাকে দেখছে। মেয়েটা ভারী সুন্দর, চেহারায় একটা নিষ্পাপ ভাব আছে। মুনতাহা সবার আড়ালে চোখের জল পড়ার আগে মুছে নিল। তার কষ্টের সময় শেষ। এখন শুধু দেখবে সাইমুন কি করে। অবন্তিকাকে খাটের উপর বসিয়ে এক এক করে আত্মীয় স্বজন মিষ্টি খাইয়ে নতুন বউকে গিফট দিচ্ছে। মুনতাহার শাশুড়ি মা নিজের হাতের স্বর্ণের বালা দুইটা অবন্তিকাকে পরিয়ে দিল। মুনতাহার বিয়ের পর ওর শাশুড়ি প্রায় সময় বলতো, তুমি যেদিন আমাকে সুখবর দিবে, আমার ঘর আলোয় আলোয় ভরিয়ে দিবে, সেদিন এ বালা দুটো আমি নিজ হাতে পরিয়ে দিব। মুনতাহার কষ্ট লাগছে না, কি হবে কষ্ট পেয়ে? যেখানে এত ভালোবাসা দিয়ে মনে জায়গা করতে পারেনি সেখানে বালা দুটো মূল্যহীন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। অবন্তিকার ভীষণ বিরক্ত লাগছে। একজনের পর একজন মিষ্টি খাওয়াচ্ছে। বাহ, এরা তো দেখি ভালোই আদিক্ষেতা দেখাচ্ছে। অবশ্য নতুন বউদের প্রতি সব শাশুড়ি প্রথমে আলগা পীড়িত দেখায়, কয়েকদিন পরে ভালোবাসা দৌড়ে পালাবে। অবন্তিকার শরীরটা বড্ড ক্লান্ত। সবার সামনে বলে দিল, আমার খুব ঘুম পাচ্ছে। আপনাদের কাজ শেষ হলে আমি একটু ঘুমাবো। সাইমুনের মা সবাইকে বলছে, তোরা সবাই যে যার ঘরে যাত।
দেখছিস না সারাদিন কত ধকল গেছে মেয়েটার উপর, ওকে একটু একা থাকতে দে। সাইমনকে বারবার কল দিচ্ছে, সাইমন ধরছে না। অনেক রাত হয়ে গেল, ছেলেটা কোথায় যে গেল? নতুন বউ যে কি ভাববে। কিছুক্ষণ পরে দরজায় কলিং বেল বাজছে। মুনতাহা ইচ্ছে করে দরজা খুলতে গেল। সাইমনকে দেখাতে চায় বিয়ে নিয়ে ওর কোন মাথা ব্যথা নেই। কে বলবে আজ সাইমন বিয়ে করেছে? পাঞ্জাবির বুতাম খোলা, সারা শরীর ঘেমে একাকার। মুনতাহাকে দেখে মাথায় রক্ত উঠে গেল সাইমনের। কোন খুশিতে মুনিতাহা লাল বেনারসি পরে এত সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। তোমার জন্য বাসার সবাই অস্থির। ফ্রেশ হয়ে রুমে যাও, অবন্তিকা অপেক্ষা করছে। তোমাকে বলতে হবে না, আমার বউয়ের কাছে সময় হলে আমি ঠিক যাব। দুজন ভালোবাসায় হারিয়ে যেও। মুনতাহা আর কথা বাড়াল না। সাইমন রুমে গিয়ে দেখে অবন্তিকা ঘুমিয়ে আছে। অবন্তিকাকে ঘুমন্ত দেখে কেন জানি মনটা শান্ত হল। এমন পরিস্থিতি না পারছে বলতে, না পারছে সইতে। অবন্তিকা ঘুমের ভান ধরে শুয়ে আছে। এসব বাসর রাতের জন্য সে কোনোভাবে প্রস্তুত না। বাসর রাত জীবনে একবার হয়, সেটা আহানাফের সাথে হয়ে গেছে। আহানাফের জায়গা আর কাউকে দিতে পারবে না। অবন্তিকা একটু পরপর চোখ খুলে দেখছে সাইমন কি করছে। না জানি তার পাশে শুয়ে পড়ে। পুরুষ মানুষের বিশ্বাস নেই, বলা যায় না মাঝরাতে স্বামিত্ব খাটাতে পারে। সাইমন রুমে এসে সোফায় শুয়ে গেল। অবন্তিকা বুক ভরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল দম আটকে যাচ্ছে। মোবাইলে দিকে তাকাতে দেখছে আহানাফ বারবার কল দিচ্ছে। ভাগ্য ভালো মনে করে মোবাইল সাইলেন্ট রেখেছে, না হয় কি যে হতো। অবন্তিকা জানে আহানাফের মনে এই মুহূর্তে কি চলছে। আনমনে বলে উঠল, তুমি ভেব না আহানাফ, তোমার জায়গা কেউ পাবে না। যত দূরে থাকো না তুমি, সারা জীবন আমার মনে একাই রাজত্ব করবে। কিছু সম্পর্ক দূর থেকে ভালো, তাতে ভালোবাসা আরও বেড়ে যায়। মুনতাহার চোখে ঘুম নেই। না চাইতেও বারবার ভাবছে রুমের ভিতর কি হচ্ছে। মুনতাহা মানসিক শান্তির জন্য নামাজে বসে গেল। কিন্তু নামাজের মধ্যেও সাইমন অবন্তিকার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। মানুষ যখন কোন বিষয় নিয়ে চিন্তিত থাকে সেটা ব্রেনে আটকে যায়। সারাক্ষণ সে ব্যাপারটা কারণে অকারণে তাড়া দিতে থাকে। মুনতাহা নামাজ শেষ করে শুয়ে গেল। যতই ঘুমকে আঁকড়ে ধরতে চাচ্ছে, ঘুম যেন ফাঁকি দিয়ে অন্য কোথাও বাসা বাঁধছে। না, ঘুম আসছে না। নিজকে শক্ত করলেও মন কিছুতেই মানতে চায় না। অবুঝ মন বারবার নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়। চাইলে কি সব ছাড়া যায়? ছাড়ার পরেও কত কিছু বাকি থেকে যায়। মুনতাহার মনের অজান্তে সাইমনের রুমের সামনে বারবার ঘুরে এসেছে। চারদিকে ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই। আজ সবাই প্রশান্তির ঘুম দিচ্ছে। মুনতাহা শাশুড়ির রুমের পাশ দিয়ে যেতে দেখছে। আজ শাশুড়ি মা বেঘরে ঘুমাচ্ছে। পৃথিবীর কি অদ্ভুত নিয়ম, একজনের ঘুম কেড়ে অন্যজন সুখের ঘুম দেয়। একবারও আমার কথা ভাবল না আমি ঘুমাতে পারছি কিনা। অনুতপ্ততা অনেক বড় ব্যাপার, যা সবার মাঝে থাকে না। অবন্তিকার সাইমনের ঘুম ভাঙ্গার আগে গোসল করে ফ্রেশ হয়ে গেল। নতুন বউ সকাল সকাল গোসল না করলে দুনিয়ার প্রশ্ন। এটা যেন বাধ্যতামূলক। সাইমনের মা অবন্তিকাকে দেখে বলছে, এই তোরা কই? বৌমা উঠে গেছে, নাস্তা রেডি কর। বৌমা, ঘুম কেমন হয়েছে? জি ভালো। সাইমন উঠেনি। জানি না, কষ্ট করে আমার ব্রেকফাস্ট রুমে পাঠিয়ে দিন। আমি এত জনসম্মুখে খেতে পারি না। তুমি যাও, আমি নিয়ে আসছি। মুনতাহা ইচ্ছা করে নাস্তা নিয়ে রুমে গেল। জানে ওর যাওয়াটা ঠিক হচ্ছে না, তারপরেও মন মানছে না। দেখতে চাই সেই চেনা রুম আজ কতটা অচেনায় রূপ নিয়েছে। অবন্তিকার রুম থেকে বের হবার পর সাইমন ফ্রেশ হতে চলে গেল। সাইমন ভাবছে, যত দ্রুত বাসা থেকে বের হয়ে অফিসে যেতে পারবে ততই শান্তি। বাসায় কোনোভাবে থাকতে ইচ্ছে করছে না। মুনতাহার সামনে দাঁড়ানোর সাহস হচ্ছে না। মুনতাহার সাথে বিয়ের পরের দিন কাটানো সময়গুলোর কথা খুব মনে পড়ছে। মুনতাহা ভেজা চুলে সাইমনের ঘুম ভাঙ্গিয়ে আলতো করে কপালে চুমু এঁকে দিয়েছিল। সেই স্পর্শ ভুলার মতো না।
চাইলে কি ভুলা যায়? এজন্য বোধহয় সবাই বলে প্রথম ভালোবাসা জীবনে দাগ কেটে যায়। প্রথম ভালোবাসার অনুভূতির কাছে সব তুচ্ছ। মুনতাহা রুমে এসে দেখছে অবন্তিকা গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে শাড়ি ঠিক করছে। এদিক সেদিকে তাকিয়ে দেখছে সাইমুন নেই। পানির আওয়াজ শুনে বুঝেছে সাইমুন ওয়াশরুমে। মুনতাহার বুকের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তাহলে কি সাইমুন অবন্তিকার মধ্যে সব হয়ে গেছে? কিন্তু বিছানায় যেভাবে ফুল দিয়ে সাজানো ছিল সেভাবেই আছে। আর কেন বা আমি ভাবছি এটা তো হওয়ার কথা। অবন্তিকা মুনতাহাকে দেখে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কে হন সাইমুনের? আমি। হুম। মুনতাহা কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। অবন্তিকার প্রশ্নে কিছুটা গাবড়ে গেল। কিছুই না, আমি উনাদের আশ্রিতা। কথাটা শুনে অবন্তিকার মুনতাহার জন্য মায়া হচ্ছে। এত সুন্দর চেহারার মানুষ কারো বাসায় আশ্রিতা হতে পারে, মাহা জীবন কত নাটকীয়। অবন্তিকা ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলল, আপনি না দেখতে খুব সুন্দর। তুমিও খুব সুন্দর। অবন্তিকা নাস্তা খেয়ে মুনতাহাকে বলছে, কে বানিয়েছে নাস্তাগুলো? কেন, খারাপ হয়েছে বুঝি? না না, ভীষণ মজার। ঠিক আমার মায়ের হাতের মতো। মনে হচ্ছে কত বছর পরে মায়ের হাতে বানানো খাবার খাচ্ছি। একদম মামা গন্ধ। তাই যত খুশি খাও, আমি আবার বানিয়ে দিব। এর মধ্যে সাইমুন বের হল। কোন কথা না বলে অফিসের জন্য রেডি হচ্ছে। একটু পর পর আড়াল হয়ে মুনতাহাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। মুনতাহার চোখে এক রাজ্যের অভিমান। মুনতাহা সাইমুনের দিকে একবারও ফিরে দেখছে না। ফিরে তাকাবে কেন? ফিরে তাকানোর মতো তো কিচ্ছু করেনি। মুনতাহার জায়গায় অন্য কেউ হলে জীবন নরক করে দিত। সাইমুনকে বের হতে দেখে সাইমুনের মা তড়িঘড়ি করে এসে বলছে, কিরে তুই কই যাচ্ছিস? নাস্তা ও তো করলি না? অফিসে। নাস্তা ওখানে করে নিব। নতুন বউ মাকে রেখে অফিস করবি? কয়েকদিন ছুটি নিবি না? আমার কাজ আছে, ছুটি নেওয়া যাবে না। মাকে কথা বলার সুযোগ না দিয়ে সাইমুন অফিসে চলে গেল। রাহি মুনতাহাকে অবন্তীর সাথে হেসে হেসে কথা বলতে দেখে মায়ের কাছে এসে বলছে, মা দেখবা তোমার বড় বউ সব ডুবাবে। কেন, কি হয়েছে? এটারে এখান থেকে না তাড়ালে পড়ে সব হারাবা। ভনিতা না করে বল না কি হইছে। দেখে এলাম অবন্তিকা ভাবির সাথে খুব খাতির জমাচ্ছে। কখন আবার কি বলে ভেজাল লাগাই দেয় আল্লাহ জানে। কি বলিস, এত অল্প সময়ে কিসের খাতির? আমার সাথে চলো দেখবে। রাহি ওর মাকে নিয়ে অবন্তিকার ঘরে গেল। মুনতাহার শাশুড়ি তাচ্ছিল্যের সুরে বলতে লাগল, তুমি এখানে কি করছো মুনতাহা? এত হাসাহাসি কিসের? কোন খুশি তোমাকে জড়িয়ে ধরেছে? অবন্তিকা জবাব দিল, কেন, এই ঘরে হাসাহাসি কি পাপ? নাকি জীবনে কখনো কাউকে হাসতে দেখেননি? রাহি মুখের কথা কেড়ে নিয়ে আদিক্ষেতা দেখিয়ে বলছে, ভাবি তুমি এখনো নতুন, এসব বুঝবা না। কখন তোমারে কি ভুলভাল বলে প্যাচ লাগাই দিবেন, এগুলো কুটনামি করতে ভালোই পারে। শুনো রাহি, আমি বাচ্চা না। এখন তো মনে হচ্ছে যত কুটনামি তোমাদের মাঝে। ভাবি, কি বলছো তুমি? যা বলছি একদম ঠিক বলছি। চেহারা হাবভাব দেখলে বোঝা যায় কারা কুটনামি করে। দেখছো মা, এই কুটনি মহিলা এতক্ষণে তোমার নতুন বউয়ের মাথা খেয়েছে। রাহির মা ভাবছে মুনতাহা না জানি কি অবন্তিকাকে কি লাগিয়ে দিয়েছে, তাই আগে থেকে কথার প্রলোভ দিচ্ছে। মুনতাহা বলল, আমি আপনাদের আশ্রিতা। মনিবের কথা মনিবের কাছে আর কি লাগাব? কুটনামি করার স্বভাব আমার কোন দিন ছিল না। মুনতাহার কথা শুনে রাহি, শাশুড়ি দুইজন ভ্যাবাচেকা খেয়ে গেল। মুনতাহা আশ্রিতা? হুম, তা তো দেখতে পাচ্ছ। রাহি, যা আমার না তা পাওয়ার আশা আমি করি না। নিজের হলে এমনি থেকে যায়, কুটনামি করতে হয় না। রাহি মুনতাহার কথার মানে বুঝল না। মুনতাহা কি না পাওয়ার কথা বলছ? ও কিছু না বোন। মুনতাহার শাশুড়ি মুনতাহার হাত টেনে নিজের রুমে নিয়ে গেলেন। মুনতাহার শাশুড়ি মুনতাহাকে রুমে এনে দরজা লক করে দিলেন। রাগান্বিত স্বরে, তুমি কি চাও?
অবন্তিকা সব জেনে যাক, ওর সাথে এত কথা কিসের? মা, আমি যদি চাইতাম অবন্তিকা এতক্ষণে সব জেনে যেত, কিন্তু আমি সেটা করব না। যা করার আমার আল্লাহ করবে। আমার সংসারে আগুন লাগানোর জন্য বসে আছো তাই না? অনেক হয়েছে, এবার সময় এসেছে এখান থেকে চলে যাওয়ার। আমি 2-1 দিনের মধ্যে চলে যাব। আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও আমার ঠাঁই ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি সংসারটা শেষ পর্যন্ত বাঁচাতে পারবেন তো? মুনতাহার শাশুড়ি চিৎকার করে বলছে। মুখ পুরি, একদম চুপ, অনেক বলেছিস। নিজে তো অলক্ষী, সারাক্ষণ অলুক্ষণে কথা মুখে রাখস। তোর সংসারটা রক্ষা হলো না বলে হিংসা করছিস। আস্তে মা, আস্তে। অবন্তিকা বাসায় আছে, সব শুনে গেলে সামাল দিতে পারবেন তো? তাছাড়া এ বয়সে এত চিৎকার চেঁচামেচি শরীরের জন্য এক্কেবারে ভালো না। বিছানায় পড়লে সেবা করবে কে? মুনতাহার শাশুড়ি রাগে কেঁপে কেঁপে উঠছেন। কি পারবো না পারবো সেটা তোরে ভাবতে হবে না। আসলে ছোটলোকের সাথে সম্বন্ধ করাই ভুল। ছোটলোক সারা জীবন ছোটলোক থাকে। এবার বড় লোকের সাথে আত্মীয়তা করেছেন, ঠেলা বুঝবেন। অবন্তিকা ভালো, তবে আপনাদের মামের জন্য বারুদ হবে, এটা আমি নিশ্চিত। নাচিয়ে ছাড়বে আপনাদের। পয়সার এক পিঠ দেখেছেন, এবার 2 পিঠ দেখবেন। মুনতাহা তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। আজ আমার হাসার দিন। মা, যে সম্পর্কের ভিত্তিটাই নড়বড়ে, সেটা নিয়ে এত বাহাদুরি কিসের? মিথ্যা যে সম্পর্কের বুনিয়াদ হয়, সে সম্পর্ক কয়দিন টিকবে সেটা নিয়ে আমার শঙ্কা আছে। উইপোকা যেমন ধীরে ধীরে কাঠ খেয়ে ফেলে, তেমনি মিথ্যা আপনার সংসার খেয়ে ফেলবে। মুনতাহা, আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিও না। আমার ভুল হয়েছে তোমাকে এখানে রাখা। মান সম্মান থাকতে থাকতে বিদায় হও আমার সংসার থেকে। মুনতাহা রুমে এসে কান্না শুরু করে দিল। আজ কান্নাটা ঠিক কিসের জানে না। মুনতাহার খুব খারাপ লাগছে যে শাশুড়ির চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলেনি, আজ তাকে কত কথা শুনিয়ে দিল। অবশ্য একদিকে বলতে পেরে নিজেকে খুব হালকা লাগছে, বুকের ভিতর জমানো কষ্টটা কিছুটা হলেও কমেছে। আর কতদিন সহ্য করে থাকবে? সহ্য করারও একটা সীমা আছে। মুনতাহা কিছু না করেও সবার চোখের কাল হয়ে গেছে। যা প্রাপ্য তার চাইতে এ পরিবারের জন্য বেশি করেছে। সারাদিন এ মানুষগুলোর জন্য খেটেছে, কাউকে কিচ্ছু করতে দিনাই। তার প্রতিদান এভাবে দিচ্ছে। এরা কখনো মুনতাহার মূল্য বুঝেনি। মাঝে মধ্যে নিজের মূল্য বুঝানোর জন্য দূরত্ব বজায় রাখা দরকার। অনেক হয়েছে আর না। এখান থেকে মায়ের বাসায় ভাবির কথা শুনে থাকা অনেক সম্মানের। মাকে কল দিতে হবে। মুনতাহা মাকে কল দিয়েছে। 2 বার রিং হওয়ার পর কল রিসিভ করেছে। মা, কেমন আছো? আমি ভালো আছি। তোর কথা মনে করে ঘুম আসে না। কিভাবে আছিস ওই জাহান্নামে? মা, আমি তোমার কাছে চলে আসব। আয় না। চলে আয় ওখানে। আমি জানি তুমি ভাবির কথা চিন্তা করছো। মা, ভেব না। আমি বেশি দিন থাকব না। ঠিক একটা ব্যবস্থা করে ফেলব। কিচ্ছু হবে না, তুই চলে আয়। মুনতাহা সিদ্ধান্ত নিয়েছে আজকে সন্ধ্যার মধ্যে এ বাসা ছেড়ে সাইমুনকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। মুনতাহা জানে ফেলে যাওয়া স্মৃতি ওকে পীড়া দিবে। কিন্তু আজ যদি মনকে শক্ত না করে, তাহলে সারা জীবন সবার অবহেলার শিকার হতে হবে। হয়তো এসব কাটিয়ে উঠতে কষ্ট হবে, হয়তো সব ঝেড়ে ফেলে দিতে পারবে না, তারপরেও সীমানা ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। মুনতাহার সাথে ওদের আচরণ দেখে অবন্তিকা ভালো করে বুঝতে পারছে রাহি আর ওর শাশুড়ি অতটা সুবিধার না। অবন্তিকা কয়েকবার মুনতাহাকে ডেকেছে, কিন্তু মুনতাহা কথা বলতে চাচ্ছে না। কিছু না করেও বারবার কেন দোষের ভাগ নিবে? মুনতাহার তো এ পরিবারের প্রতি আর কোন দায় নেই। মুনতাহা অবন্তিকাকে বলেছে, অবন্তিকা বোন, তুমি আমার সাথে কথা বলিও না, পরে বলবে আমি তোমার কান বিষিয়ে তুলেছি। কি বলছো মুনতাহা আপু? খারাপরা খারাপ কথাই বলবে, তুমি এসব নিয়ে মন খারাপ করো না। রাহি পাশ থেকে দাঁড়িয়ে মাকে বলছে, দেখছো মা কি জাদু জানে। এত অল্প সময়ে বশ করে ফেলছে। বাদ দে বলছে, 2-1 দিনের মধ্যে বিদায় হবে। এখন গেলে আমি বাঁচি।
সাইমুন অফিসে কাজে মন বসাতে পারছে না। মুনতাহার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, মুনতাহা কি ভাবছে অবন্তিকার সাথে আমি হ্যাপি? আজকাল ওর মন বুঝা যায় না। কখনো আকাশে মেঘের আনাগোনা, কখনো ধবধবে পরিষ্কার। কখনো মনে হয় আমাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আবার কখনো মাঝে মধ্যে আমাকে আশেপাশে সহ্য করতে পারে না। কোন দোটানায় পড়লাম আমি? অবন্তিকার ও কোন দোষ নেই। আমার জন্য মেয়েটাও ভুক্তভোগী। আমার কি ওকে সত্যিটা বলা দেয়া উচিত? অবন্তিকা ছাদ থেকে নেমে রুমে ঢুকতেই দেখছে রাহি অবন্তিকার মেকআপ বক্স খুলে মনের খুশিতে সাজছে। অবন্তিকার রাহিকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। না বলে ওর জিনিস ধরেছে। কি ব্যাপার রাহি, কি করছো তুমি? ভাবি আমি সাজছি। কাউকে না বলে তার জিনিসে হাত দেয়া কি ঠিক? লজ্জা করে না আমার জিনিস দিয়ে সাজছ নাকি? জীবনেও এত দামি প্রোডাক্ট দেখনি। ভাবি তোমার জিনিস কি আমি ধরতে পারবো না? না, আমার পছন্দ না। রুম থেকে বের হয়ে যাও। অবন্তিকার কথা শুনে রাহির চোখ ছলছল করছে। কান্না করে রুম থেকে বের হয়ে গেল। অবন্তিকা জানে এভাবে ব্যবহার করা ঠিক হচ্ছে না, কিন্তু অবন্তিকাও পরিস্থিতির কাছে বাধা পড়েছে। তার উপর ওরা মুনতাহার সাথে যেভাবে কথা বলে, ওদেরও বুঝা দরকার খারাপ কথা শুনতে ঠক কতখানি কষ্ট হয়। সবার মনের দাম আছে। আশ্রিতা হলে যে মন থাকবে না এমনটা না। মুনতাহা সন্ধ্যা ঘনিয়ে আসার আগে ব্যাগ গুছিয়ে নিল। সাইমুনের পরিবার মুনতাহাকে যা দিয়েছে মুনতাহা সাথে করে কিছুই নিচ্ছে না। এমনকি সাইমুনের দেয়া কোন জিনিস মুনতাহা নিচ্ছে না। নিলে মুনতাহা নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে। যারা ভালোবাসা নিতে পারেনি তার জিনিস নিয়ে কি হবে? বরং সেই জিনিসগুলো মুনতাহাকে ফুটবল করে দেবে। শেষবারের মতো বাসাটা নতুন করে দেখে নিচ্ছে। কত স্বপ্ন স্মৃতি এ বাসার সাথে জড়িয়ে আছে। নিজের হাতে স্বপ্নের বাগান সাজিয়েছে। মেয়েদের নিজের বলতে কিছুই হয় না। যতক্ষণ দিতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন। মুনতাহা দেয়ালে হাত বুলাতে বুলাতে, সাইমুন তুমি আমার ভালো থাকার মুহূর্তগুলো কেড়ে নিয়েছ, কিন্তু আমার ভিতরের জমানো লুকিয়ে রাখা ভালোবাসা কেড়ে নিতে পারনি। কখনো পারবে না। সেই ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো দিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। পাশে থেকে হয়তো সবাই ভালোবাসি কথাটা বলতে পারে, কিন্তু ভালোবাসার স্মৃতি আগলে রেখে সারা জীবন কি সবাই বাঁচতে পারে? যারা পারে তারাই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। আমি খুব করে চাই জীবনের একটা সময় আমার কথা মনে করে তোমার বুকটা হাহাকার করে উঠুক। সেদিনটা বেশি দূরে নেই। ভালো থেকো আমার ভালোবাসা অন্য কোন নীরে। মুনতাহা কাউকে না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় মুনতাহার দীর্ঘশ্বাস, কান্না মিলেমিশে একাকার। বের হবার পর পিছন ফিরে বাড়িটা দেখছে। যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিল তখন কি ভেবেছিল মাঝপথে শূন্য হাতে অপবাদ অসম্মান নিয়ে বের হতে হবে? মুনতাহার বাবার বাসা খুব বেশি দূরে নয়, আবার কাছেও না। যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। দরজা বন্ধ দেখে অবন্তিকা মুনতাহাকে ডিস্টার্ব করেনি। রাহি রাগ করে নিজের রুমে বসে আছে। অনেক রাত হয়ে গেল, সাইমুন বাসায় আসেনি। অবন্তিকা ইচ্ছা করে টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে মুভি দেখছে। রাহিকে ওর মা বুঝানোর চেষ্টা করছে। অবন্তিকার বয়স কম, একটু সময় দে, ঠিক হয়ে যাবে। তুই রাগ করে থাকিস না মা। মা তুমি দেখছ না কিভাবে কথা বলে? একটা বাচ্চা আসলে দেখবি এত তেজ থাকবে না। না থাকলে ভালো। খাইতে আয়। আমি খাবো না, আমার কাজ আছে, তুমি যাও। রাহি দরজা বন্ধ করে মোবাইলে কথা বলতে বিজি হয়ে গেল। রাহির সাথে 2 বছর ধরে তারেকের সম্পর্ক। খুব অল্প সময়ে দুজন দুজনের সাথে ঘনিষ্ঠ হয়ে গেছে। 6 মাস আগে দুজন কাজী অফিসে গিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলছে। তারেক চেয়েছিল রাহিকে আপন করে পেতে, আবার দুজনের ফ্যামিলিতে এখন বিয়ের কথা বলা যাবে না, তাই দুজন সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে। তারেক বলেছে নিজেকে গুছিয়ে নিয়ে পারিবারিকভাবে সব ঠিক করে নিবে। রাহি সারাদিনে কি কি হয়েছে সব তারেককে বলছে। যখন কাউকে ভালোবাসে তখন সে মানুষটি হয় দুনিয়ায় সবার চেয়ে আপন, যাকে মনের সব কথা প্রাণ খুলে বলা যায়। আসলে কি সব কথা বলা ঠিক?
কিছু কথা গোপন থাকা ভালো। আজ যে মানুষ খুব কাছের কাল সে পর হতে কতক্ষণ। চোখের আড়াল হলে সবাই দুর্বলতা নিয়ে টানাটানি করে। নিজের হাজারো দুর্বলতা থাক তাতে কি অন্যের সমালোচনা করতে আমরা বড্ড ভালোবাসি। তাই রাহি মুনতাহার সব কথা তারেককে বলছে। তারেক ও রাহির সাথে তাল মিলাচ্ছে। ওই যে ভালোবাসার মানুষের কথা ভুল জানার পরে সঠিক করতে আমরা সবাই ব্যস্ত। জানো কলিজা মুনতাহা ভাবি বিষের মতো আমাদের পরিবারটাকে নিঃশেষ করে দিচ্ছে। কি বল তাই নাকি? আর কি বলবো তোমায়। নতুন ভাবিকে আসতে না আসতে মাথায় আমাদের নামে যাতা ঢুকিয়ে দিছে। আহারে আমার বউটা কত ঝামেলাতে আছে। তাই তোমারে বলছি আমাকে তাড়াতাড়ি বউ পরিচয় নিয়ে যাও। নিবু সোনা একটু অপেক্ষা কর। মা। মুনতাহা চলে গেছে বাসার কেউ জানতেও পারল না। অবন্থিকা খেয়ে সাইমুন আসার আগে শুয়ে পড়ল। আহানাফকে খুব মিস করছে। আহানাফ সারাদিনে কয়েকবার মেসেজ করেছে। এখন ও কল দিচ্ছে। অবন্থিকা ভাবছে ধরবে কিনা। চিন্তা করতে করতে রিসিভ করল। কি ব্যাপার আহানাফ এতবার কল দিচ্ছ কেন? খুব সুখে আছো তাই না? আমি শ্বশুর বাড়ি তোমাকে বুঝতে হবে। কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। সেটাই। আমি কিভাবে আছি, আমার রাত কিভাবে কাটছে একবার ভেবেছ? শুধু এটাই বলবো আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকব। ও কি তোমার কাছে আসার চেষ্টা করে? সাইমন রুমে আসছে দেখে অবন্থিকা তাড়াতাড়ি মোবাইল রেখে শুয়ে পড়ল। বাকি অংশ পরের পর্বে।